Whew. Hello guys. Hello. Wait. Batch flames koi. Where is batch flames? Batch flames koi গেল ভাই? এই তো পাওয়া গেছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে চলো তো এদের 9 নাম্বার লেকচারে স্বাগতম। খুবই অকওয়ার্ড একটা টাইমে ক্লাসটা শুরু করা লাগলো। গতকাল রাতে আমাদের কারেন্ট ছিল না আনফরচুনেটলি, এবং আজকের দিনের বেলাতেও দেখা গেছে এমসিকিউ কোর্সের ক্লাস আসলে অনেকক্ষণ চলছে, 3:15-র দিকে শেষ হয়েছে। সো আমার হচ্ছে 3:30-এ তোমাদের ক্লাসটা শুরু করা লাগলো, ঠিক আছে? সো সরি ফর দ্য ডিলে, বাট উপায় ছিল না কোনো। আজকে আমরা চলো তো এদের 9 নাম্বার লেকচার শুরু করব, এবং আমরা গতদিন হচ্ছে তড়িৎ শক্তি নিয়ে পড়াশোনা করছি। তড়িৎ ক্ষমতা এবং তড়িৎ শক্তি, কীভাবে তড়িৎ শক্তির মান বের করা লাগে, কীভাবে তড়িৎ ক্ষমতার মান বের করা লাগে, সব কিছু হচ্ছে আমরা লাস্টের ক্লাসে শিখছি। আজকের ক্লাসে হচ্ছে আমরা জুলের তাপীয় ক্রিয়া দিয়ে শুরু করব, এবং সেখান থেকে আমরা বেশ কিছু ম্যাথ করব। দেন হচ্ছে বাল্বের খুব কিছু ফেমাস প্রবলেম আছে বাল্ব রিলেটেড, এরকম একটা ম্যাথ একবার বুয়েটেও আসছিল। সো এই টাইপের প্রবলেম হচ্ছে সহজ বাট একটু ইউনিক, মানে তোমার বোঝা লাগবে আর কি, ঠিক আছে? মানে একটু বোঝার মতো বাট বুঝতে পারলে আবার খুব সহজ। দেন এগুলো কমপ্লিট করার পর হচ্ছে আমরা শান্ট, গ্যালভানোমিটার, অ্যামিটার এগুলো পড়া শুরু করে দিব। সো যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, লাইক আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিব। লেটস গো বাচ্চারা। কি অবস্থা? ও মাই গড, হ্যালো ভাইয়া, হ্যালো। পেজ থেকে লাইভ আসলে একটা সমস্যা, তোমাদের কমেন্ট দেখা যায় না, মানে বারবার লোড দেওয়া লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? চলতেছে। হ্যালো দাদা, হ্যালো। হাই। চলো শুরু করে দিই। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে না? দেরি না করি, কারণ আবার ইফতারের টাইম হয়ে যাবে, তার আগে আমাদের ক্লাসটা শেষ করা লাগবে। সো আমরা হয়তো বা 5:15-র মধ্যে ক্লাস কমপ্লিট করে দিব, যেন আপনাদের খুব বেশি সমস্যা না হয়। এবং আগামীকালের যে ক্লাসটা সেটা একটু বড় ক্লাস করা লাগবে, কারণ আমাদের বেশ কয়েকদিন ক্লাসে গ্যাপ গেছে কিন্তু। হ্যাঁ, লাস্টের ক্লাসটাও গ্যাপ গেল, সেটা রিকভারি ক্লাস হিসেবে আজকে নিচ্ছি, ঠিক আছে? বাট আগামীকালের ক্লাসটা হালকা একটু লেন্দি হবে। এবং আমি তোমাদের আরও একটা এক্সট্রা ক্লাস এই উইকে নিব। শুক্রবার যদি সুযোগ হয় আমি আসলে শুক্রবারই নিয়ে নিব। শুক্রবার অলরেডি একটা ক্লাস আছে, 3 ঘন্টার একটা ক্লাস আছে। তো যদি পসিবল হয় আমি শুক্রবার রাতেই হচ্ছে তোমাদের হয়তো বা ক্লাসটা নিয়ে নিব। আর ইন কেস না হয় তাহলে পরের সপ্তাহে হচ্ছে নেওয়া লাগবে। আর আমি পরের সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত ঢাকায় আছি। বৃহস্পতিবার ঢাকায় থাকা মনে সম্ভব হবে না, কারণ বৃহস্পতিবার 28 তারিখ, ঈদ হয়তো বা 31 তারিখে। সো ঈদের 2 দিন আগে তো মনে হয় না ঢাকায় থাকা সম্ভব হবে। তো আমরা মঙ্গলবার পর্যন্ত ক্লাস করব, ঠিক আছে? ওকে, আসেন শুরু করে দিচ্ছি। লেটস গো। প্রথম কথা, এই লোগোর দিকে আজকে তাকাও না। হ্যাঁ, লোগো একটু ওভারল্যাপিং হয়ে গেছে। আচ্ছা গাইজ, এটার একটু ব্যাকগ্রাউন্ড নলেজ তোমাদেরকে দিই। প্রথমে হচ্ছে আমরা এখানে না এসে আমরা একটা কাজ করি, প্রথমে হালকা তোমাদের একটু ব্যাকগ্রাউন্ড নলেজ দিই। দেখো লাস্ট ক্লাসে আমরা কি কি পড়ছিলাম তোমাদের মনে পড়ে কিনা। ধরো এই একটা রোদ আছে, এরকম কি আছে, একটা রোদ। এটা ধরো একটা রোদ, ওকে ফাইন। রোধের মান কত? আর ওম, ওকে। এখন ধরো এই রোধের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে। কি হইছে? আই পরিমাণ কারেন্ট ফ্লো করেছে। তাহলে বলেন তো, আই পরিমাণ কারেন্ট যদি টি সময় ধরে ফ্লো করে, এই রোধের মধ্যে কতখানি বিদ্যুৎ শক্তি অপচয় হবে? এই রোধের মধ্যে অপচয় হওয়া বিদ্যুৎ শক্তির মান হবে W ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার্ড আর টি, তাই না? এটা কি? এটা হচ্ছে টি সময় ধরে যদি কারেন্ট ফ্লো করে তাহলে রোধের মধ্যে খরচ হওয়া বিদ্যুৎ শক্তি, ঠিক আছে? রোধের মধ্যে লেখো একটু, মধ্যে খরচ হওয়া বিদ্যুৎ শক্তি, খরচ হওয়া বিদ্যুৎ শক্তি। বুঝতে পেরেছেন? খুবই সহজ। আচ্ছা ভাইয়া, রোধের মধ্যে খরচ হওয়া বিদ্যুৎ শক্তি কেন বলতেছেন? আপনি তো বলছিলেন যে এইটা হচ্ছে বিদ্যুৎ শক্তি বের করার ফর্মুলা। হ্যাঁ, এটা বিদ্যুৎ শক্তি বের করার ফর্মুলা, বাট কেমন বিদ্যুৎ শক্তি? খরচ হওয়া বিদ্যুৎ শক্তি। দেখো আমরা লাস্ট ক্লাসে যখন ব্যাটারির ডিটেলস পড়ছিলাম তখনও বলছিলাম যে ইলেকট্রন হচ্ছে ব্যাটারি থেকে এনার্জি নিয়ে যাবে এবং সেই এনার্জি গিয়ে খরচ করবে রোধের মধ্যে। তাহলে ইলেকট্রন যদি এতখানি এনার্জি নিয়ে আসে, এটা খরচ হবে কোথায়? রোধের মধ্যে খরচ হবে। সো একটা রোধের মধ্যে যদি টি সময় ধরে আই পরিমাণ কারেন্ট ফ্লো করে, তখন সেখানে অপচয় হওয়া বিদ্যুৎ শক্তির মান হচ্ছে আই স্কোয়ার্ড আর টি। এখন কথা হচ্ছে, এই যে বিদ্যুৎ শক্তিটা অপচয় হবে সেটা আমরা কি শক্তি আকারে দেখতে পাবো? বা শক্তি তো খরচ হয়ে নষ্ট হয়ে যাবে না, অন্য একটা শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এই যে বিদ্যুৎ শক্তি খরচ হয়ে অন্য শক্তিতে রূপান্তরিত হবে, কোন শক্তিতে? অ্যান্সার হচ্ছে তাপ শক্তিতে। ভাইয়া পুরাটাই কি তাপ শক্তিতে রূপান্তরিত হওয়া লাগবে না? পুরাটা তাপ শক্তিতে রূপান্তরিত হওয়া লাগবে না। এমন হইতেই পারে কিছুটা ধরো শব্দ শক্তিতে গেল বা কিছুটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হইলো, বাট আমরা এখানে ধরে নিব যে বিদ্যুৎ শক্তি যেটা অপচয় হবে পুরাটাই রূপান্তরিত হবে কিসে? তাপ শক্তিতে। ওকে, তাহলে খরচ হওয়া বিদ্যুৎ শক্তি কিসে রূপান্তরিত হবে? তাপ শক্তিতে। বুঝতে পারছেন? এটা যেন মনে থাকে।
তাহলে ভাইয়া যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয় সেই তাপ কোথায় উৎপন্ন হবে? এই রোধের মধ্যে। ঠিক আছে, এই রোধের মধ্যে কি হবে? হিট প্রডিউস হবে। কি হবে? হিট প্রডিউস হবে বা হিট জেনারেট হবে, তাপ শক্তি তৈরি হবে। ঠিক আছে, হিট জেনারেট হবে। বুঝছো? তাহলে একটা রোধের মধ্যে যখন কারেন্ট ফ্লো করে, রোধের মধ্যে বিদ্যুৎ শক্তি খরচ হয় বা বিদ্যুৎ শক্তি নষ্ট হয়ে যায় বা বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয়। কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তিতে। তাহলে ভাই শক্তিতে যদি রূপান্তরিত হয়, এটাকে আমরা শক্তির অপচয় কেন বলতেছি? কারণ এই যে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, সেটা কি তুমি কোনো কাজে ব্যবহার করতে পারবা? এই যে লাইট জ্বলতেছে, লাইটে এখানে বিদ্যুৎ শক্তির সাথে সাথে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, এই তাপ শক্তি কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। এর জন্যই আমরা বলতেছি শক্তি নষ্ট হচ্ছে বা শক্তি খরচ হয়ে যাচ্ছে। ওকে, গুড। তাহলে দেখো এখান থেকে জুলের 3টা তাপীয় সূত্র ইজিলি প্রমাণ করা সম্ভব। আমরা কি জানি? W is equals to I squared RT বা H is equals to I squared RT। এখানে W হবে H এর সমান। W টা হচ্ছে খরচ হওয়া বিদ্যুৎ শক্তি আর H হচ্ছে উৎপন্ন তাপ শক্তি। সো আমরা ধরে নিচ্ছি যতটুকু বিদ্যুৎ শক্তি খরচ হবে ততটুকু তাপ শক্তি উৎপন্ন হবে। এটা কি? এটা হচ্ছে উৎপন্ন তাপ শক্তি। ওকে, উৎপন্ন তাপ শক্তি। কিছু কিছু ম্যাথের মধ্যে দেখবি বলে দিবে যে এখানে যতটুকু বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে তার 70% তাপ শক্তিতে উৎপন্ন হচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে খরচ হওয়া বিদ্যুৎ শক্তির মান বের করব, দেন সেটাকে 0.7 দিয়ে গুণ করে উৎপন্ন তাপ শক্তির মান বের করবো। এরকম ম্যাথ আমরা করবো, সমস্যা নাই। আপাতত জাস্ট জেনে রাখো যে এখানে আমরা ধরেই নিচ্ছি বা জুলের তাপীয় ক্রিয়ায় ধরেই নেওয়া হয়েছে যে যতটুকু বিদ্যুৎ শক্তি আমাদের খরচ হবে পুরোটাই রূপান্তরিত হবে কিসে? তাপ শক্তিতে। তাহলে খরচ হওয়া বিদ্যুৎ শক্তি আর উৎপন্ন তাপ শক্তির মান হবে সমান। তাহলে এখান থেকে আমার একটা কথা বলো তো, যদি 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 1 নাম্বার আসি, আর এবং টি এর মান কনস্ট্যান্ট হয়, কি? যদি আর এবং টি এর মান কনস্ট্যান্ট হয়, মানে রোধের মান এবং তড়িৎ প্রবাহ কতক্ষণ ধরে চলতেছে সেই সময়ের মান যদি কনস্ট্যান্ট হয়, আমরা বলতে পারি না H is proportional to I squared? অবশ্যই বলা যায়। কেমনে বলা যায় ভাইয়া? দেখো আর আর টি যদি কনস্ট্যান্ট হয় আমরা লিখতে পারি H is equals to constant multiplied by I squared। কনস্ট্যান্ট আর ইকুয়াল সাইন সরিয়ে আমি একটা সমানুপাতিক চিহ্ন তো অবশ্যই নিয়ে আসতে পারি। সেখান থেকে আমি বলতে পারি যদি আর এবং টি এর মান কনস্ট্যান্ট থাকে তাহলে H is proportional to I squared। সিমিলারলি আরো দুইটা ফর্মুলা এখান থেকে আমরা জেনারেট করতে পারি। যদি I এবং টি এর মান কনস্ট্যান্ট থাকে, কি ভাইয়া? যদি I এবং টি এর মান কনস্ট্যান্ট থাকে তাহলে কি বলা যায়? তাহলে বলা যায় H is proportional to R। কারণ I এবং টি যদি কনস্ট্যান্ট হয় তখন I squared ও কনস্ট্যান্ট, টি ও কনস্ট্যান্ট। তার মানে H is equals to constant multiplied by R, that means H is proportional to R। ঠিক আছে? এবং ফাইনালি 3 নাম্বারটা আসো, আমরা বলতে পারি যদি I এবং R এর মান কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, কি? I এবং R এর মান কনস্ট্যান্ট থাকে তাহলে H is proportional to T। ঠিক আছে, এই হচ্ছে জুলের 3টা তাপীয় সূত্র। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট রোধের মধ্যে দিয়ে নির্দিষ্ট সময় ধরে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে রোধের মধ্যে উৎপন্ন তাপ শক্তি তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। কি? একটা নির্দিষ্ট রোধের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময় জুড়ে, তার মানে রোধের মান আর টাইমের মান হচ্ছে কনস্ট্যান্ট, যদি তড়িৎ প্রবাহিত হয়, কারেন্টের মান কিন্তু কনস্ট্যান্ট না, তাহলে উৎপন্ন তাপ শক্তি সেই তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। দ্যাট মিন্স তুমি যত বেশি কারেন্ট ফ্লো করবা তার বর্গ হারে হচ্ছে তাপ শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে ভাই দ্বিতীয় সূত্রকে কিভাবে বলতে পারি? যদি একটা রোধের মধ্যে দিয়ে বা যদি কোনো রোধের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ প্রবাহ একটা নির্দিষ্ট সময় জুড়ে প্রবাহিত হয় তাহলে উৎপন্ন তাপ শক্তি রোধের মানের সমানুপাতিক। রোধের মান যত বেশি হবে তত বেশি তাপ শক্তি উৎপন্ন হবে এবং এইটা হওয়াটাই কিন্তু ন্যাচারাল। তুমি চিন্তা করো, কারেন্টেরটা চিন্তা করো, যত বেশি কারেন্ট তুমি ফ্লো করাইতে চাবা তোমার তত বেশি কাজ করা লাগবে। দ্যাট মিন্স তত বেশি শক্তি তুমি কারেন্টকে দিচ্ছ এবং যত শক্তি তুমি কারেন্টকে দিবা কারেন্ট সেটা খরচ করবে কোথায়? রোধের মধ্যে গিয়ে। তাহলে কারেন্ট যত বেশি শক্তি নিয়ে যাবে সে তত বেশি শক্তি খরচ করবে। এর জন্য হচ্ছে উৎপন্ন তাপ শক্তি আমাদের কারেন্টের বর্গের সমানুপাতিক। ওকে, সিমিলারলি রোধের মান যত বেশি হবে তত বেশি বাধা খরচ হবে, তত বেশি ওই বাধা অতিক্রম করার জন্য কাজ করা লাগবে তত বেশি। দ্যাট মিন্স শক্তি বা এনার্জি লস হবে তত বেশি। সেখান থেকে আমরা বলতে পারি H is proportional to R। বাধার মান যত বাড়বে খরচ হওয়া বিদ্যুৎ শক্তি বা উৎপন্ন তাপ শক্তির মানও তত বাড়বে। এবং ফাইনালি যদি কারেন্ট এবং রোধের মান কনস্ট্যান্ট থাকে তাহলে উৎপন্ন তাপ শক্তি সময়ের সমানুপাতিক। তুমি যত বেশি সময় ধরে কারেন্ট ফ্লো করবা তত বেশি এনার্জি লস হবে রোধের মধ্যে। ধরো একবার ঘুরে আসলো,
আসলো, 10 জুল হারায় আসলো, আবার ঘুরলো 10 জুল হারাইলো, দুইবার ঘুরলে কতটুকু হারাইলো? 20 জুল। যদি আরো একবার ঘুরো আরো 10 জুল হারাবে। তার মানে যত বেশি সময় ধরে কারেন্টটা ফ্লো করবে তত বেশি এনার্জি লস হবে বা আমরা তত বেশি তাপশক্তি পাবো। এই তিনটাই হচ্ছে জুলের তাপীয় সূত্র। তাহলে দেখেন যেখানে লেখা আছে প্রথমটা, পরিবাহীর রোধ এবং প্রবাহকাল মানে হচ্ছে আর এবং টি এর মান যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তড়িৎ প্রবাহের ফলে উদ্ভূত তাপ শক্তি প্রবাহের বর্গের সমানুপাতিক, এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। খুবই সিম্পল। সেকেন্ডটা, পরিবাহীর রোধ এবং প্রবাহকাল, পরিবাহীর রোধ না, এটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে, তড়িৎ প্রবাহ এবং প্রবাহকাল যদি কনস্ট্যান্ট থাকে মানে হচ্ছে আয়ের মান এবং টাইমের মান যদি কনস্ট্যান্ট থাকে সেখানে উৎপন্ন তাপ শক্তি রোধের সমানুপাতিক। এবং ফাইনালি পরিবাহীর রোধ এবং প্রবাহকাল, আরে ভাই সবগুলোতে কি একই লেখা নাকি? আচ্ছা, এখানে হবে হচ্ছে পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহ যদি কনস্ট্যান্ট থাকে বা অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে হচ্ছে উদ্ভূত তাপ শক্তি প্রবাহ কালের সমানুপাতিক। বুঝছেন? একদম সহজ। আপনার জাস্ট মেইন ফর্মুলাটা মাথায় রাখা লাগবে, H ইজ ইকুয়ালস টু বা W ইজ ইকুয়ালস টু I স্কোয়ার্ড RT। সেখান থেকে যে কোনো দুইটাকে কনস্ট্যান্ট ধরবেন তাহলে H হবে অপরটার সমানুপাতিক। যদি RT কে কনস্ট্যান্ট ধরো তাহলে H I স্কোয়ার্ডের সমানুপাতিক, যদি IRT কে কনস্ট্যান্ট ধরো তাহলে H R এর সমানুপাতিক, আর যদি IR কে কনস্ট্যান্ট ধরো সেক্ষেত্রে H হচ্ছে T এর সমানুপাতিক। পারবো? শিওর? গুড। আসো নেক্সট, বৈদ্যুতিক শক্তির একক। দেখো এটা হচ্ছে আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম, তাও আজকে আরেকটা বার বলে দেই। লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে আমাদের বৈদ্যুতিক শক্তির একক হিসাবে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার ইউজ করা হয়। কি ইউজ করা হয়? 1 কিলোওয়াট আওয়ার। এটা সমান কত জুল ভাইয়া? এইটা সমান হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এটার জন্য মনে থাকে লাস্ট ক্লাস হচ্ছে এটা একদম প্রমাণ সহ দেখানো হয়েছিল, খুবই সহজ যদিও। এবং এটাকে আমরা বলি হচ্ছে এক বৈদ্যুতিক ইউনিট, ঠিক আছে? 1 কিলোওয়াট আওয়ার is equals to 3.6 into 10 to the power 6 জুল। মনে থাকবে? শিওর? গুড। কারণ তোমাকে যখন ম্যাথ দিবে, ম্যাথের মধ্যে তো হচ্ছে তোমাকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দিয়ে দিবে। সো দেখা যাবে আমাদের বিদ্যুৎ শক্তিটাকে নিয়ে আসা লাগবে ইউনিটে বা কিলোওয়াট আওয়ারে। সেখান থেকে হচ্ছে আমাদের খরচটা হিসাব করা লাগবে যে আমাদের কত টাকা খরচ হইলো বা বিদ্যুৎ বিল কত আসলো। সো এই কনভার্সনটা মাথায় রাখাটা একটু ইম্পর্টেন্ট। এক ইউনিট হচ্ছে 1 কিলোওয়াট আওয়ারের সমান অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। মনে থাকবে না? একদম সহজ না? চলো ম্যাথ করে আসো। আসো, কি বলছে? এক নম্বর ম্যাথে বলছে হচ্ছে 3 সেকেন্ডে রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি খরচ হবে। আচ্ছা, তাহলে আমাদের কাছে একটা রোধ আছে, সেটার মান হচ্ছে 2 ওহম। এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে কতটুকু? 3 অ্যাম্পিয়ার। একদম সিম্পল কোশ্চেন করছে তোমাকে, সেটা হচ্ছে 3 সেকেন্ডে এই রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি খরচ হবে। তাহলে বলো কি কি দেওয়া আছে, একটু দেখো তো কি কি দেওয়া আছে। আয়ের মান দেওয়া আছে কত? 3 অ্যাম্পিয়ার। রোধের মান দেওয়া আছে কত রে? রোধের মান দেওয়া আছে 2 ওহম, ওকে। আর সময় দেওয়া আছে কত? 3 সেকেন্ড। তাহলে বলো কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? বৈদ্যুতিক শক্তির 3টা ফর্মুলা শিখছিলে, অ্যাপ্লাই করবা কোনটা? আই আর আর টি দেওয়া আছে, তাহলে ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার্ড আর টি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখান থেকে আমরা খালি মান বসাই দিব। আই এর মান হচ্ছে 3 স্কোয়ার্ড, আর এর মান হচ্ছে 2 এবং টি এর মান হচ্ছে 3, তার মানে হচ্ছে 54 জুল। এতটুকু খরচ হবে। কত? 54 জুল। একদম সহজ। যদি ভাইয়া বলে যে না বৈদ্যুতিক শক্তি না বৈদ্যুতিক ক্ষমতা বের করো, তখন কি করব? খুবই সহজ, বৈদ্যুতিক ক্ষমতা ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার্ড আর। এই টাইমটা খালি আসবে না, ঠিক আছে? ক্ষমতার ফর্মুলায় টাইম আসবে না, শক্তির ফর্মুলা যা ক্ষমতার ফর্মুলা হুবহু সেম। সো এম যদি আমরা বের করি, আয়ের মান কত? 3 স্কোয়ার, আর এর মান কত? 2 ওহম, তার মানে হচ্ছে 9 দুগুণে 18 ওয়াট। এটা হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা যদি নির্ণয় করতে বলতো। এখানে যদি তোমাকে শুধুমাত্র শক্তি নির্ণয় করতে বলছে, সো ক্ষমতা না নির্ণয় করলেও হবে। পারবো? একদম সহজ। শিওর? গুড। নেক্সট আসো, কি বলছে? বলছে হচ্ছে প্রথম 3 সেকেন্ডে রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি খরচ হবে, ক্ষমতা না। আচ্ছা, এই ম্যাথে একটু সমস্যা আছে। সমস্যা হচ্ছে এইবার কারেন্টের মান কিন্তু কনস্ট্যান্ট না, হ্যাঁ? সো এবার কিন্তু তুমি আই স্কোয়ার্ড আর টি সরাসরি অ্যাপ্লাই করতে পারবা না। কি বলেন ভাইয়া, কেন পারবো না? ওটা তখন অ্যাপ্লাই করা যায় যখন কারেন্টের মান কনস্ট্যান্ট থাকে। এবার কি তোমার কারেন্টের মান কনস্ট্যান্ট না? কারেন্টের মান কনস্ট্যান্ট না, তাহলে ভাইয়া বৈদ্যুতিক শক্তি আমি কেমনে বের করব? খুবই সহজ, লেখো বৈদ্যুতিক শক্তি কেমনে বের করবা। মনে আছে? প্রথমে হচ্ছে ক্ষুদ্র শক্তি বের করা লাগবে, কিভাবে? পি ডিটি। ওকে ওকে, পি মানে কি ছিল? পি মানে ছিল হচ্ছে আই স্কোয়ার্ড আর ডিটি। ওকে, এখান থেকে তুমি যদি টোটাল ব্যবহৃত শক্তি বের করতে চাও, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি করা লাগবে? ইন্টিগ্রেশন করা লাগবে, ঠিক আছে? তাহলে বলেন এখানে কি আসবে? ডিডাব্লিউ মানে কি? আই স্কোয়ার্ড আর ডিটি।
আগে যেটা হইতো আই এর মান হইতো কনস্ট্যান্ট, আর এর মান হইতো কনস্ট্যান্ট, দুটাকে বাইরে নিয়ে আসতাম, ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি পাওয়া যাইতো, আলটিমেটলি ফর্মুলা হইতো আই স্কোয়ার্ড আর টি, যখন কারেন্টের ভ্যালু ছিল কনস্ট্যান্ট। বাট কারেন্ট তো এবার ভ্যারিয়েবল, টাইমের উপর ডিপেন্ডেন্ট, তাহলে কি তুমি কারেন্টকে বাইরে নিয়ে আসতে পারবা ইন্টিগ্রেশনের? পারবা না। রোধের মান কনস্ট্যান্ট, রোধকে বাইরে নিয়ে আসতে পারবা, তাহলে রোধকে বাইরে নিয়ে আসো আর ইন্টিগ্রেশন আই স্কোয়ার্ড ডিটি। ঠিক আছে, এবার আই সমান কত দেওয়া আছে? 5t বসায় দাও, তাহলে আর এর মান হচ্ছে 2 ওম, আই সমান হচ্ছে 5t, তার উপর স্কোয়ার ডিটি। লিমিট কত? আমাকে বলছে প্রথম 3 সেকেন্ডে রোধের মধ্যে দিয়ে কতটুকু বৈদ্যুতিক শক্তি ফ্লো করবে বা কতটুকু বৈদ্যুতিক শক্তি খরচ হবে। তার মানে আমি শুরু থেকে হিসাব করা শুরু করব, কোন পর্যন্ত হিসাব করব? 3 সেকেন্ড পর্যন্ত। তার মানে টাইম হবে বা টাইমের লিমিট হবে 0 থেকে 3। তাহলে হিসাব শুরু হয়েছে 0 থেকে, লোয়ার লিমিট হবে 0, আমরা হিসাব করব কোন পর্যন্ত? 3 সেকেন্ড পর্যন্ত। তাহলে টাইমের আপার লিমিট কত হবে? 3। বুঝছিস? একদম সহজ, এখান থেকে জাস্ট ইন্টিগ্রেশনটা করা লাগবে। তাহলে 2 ইনটু এখানে যদি ইন্টিগ্রেশন করি আসবে হচ্ছে 5t কিউব ডিভাইডেড বাই 3। ঠিক আছে, লিমিট হচ্ছে 0 থেকে 3। ওকে, লোয়ার লিমিট বসানোর দরকার নেই, কারণ 0 বসাইলে তো 0ই হয়ে যাবে। আপার লিমিটটা বসাই দাও, তাহলে হয়ে যাবে 2 ইন্টু 5 ইন্টু 3 কিউব ডিভাইডেড বাই 3। তাহলে উপর আসতেছে হচ্ছে 45 ইন্টু 2 মানে হচ্ছে 90 জুল। এইটা হবে হচ্ছে অ্যান্সার। বুঝছো? সো এই টাইপের কোয়েশ্চেন যদি আসে, ভয় পাওয়ার কিছু নেই। অনেকে আবার এটা করে ফেলে যে 3 সেকেন্ডে গিয়ে কারেন্টের মানটা মাপি, 3 সেকেন্ডে কারেন্টের মান 15 অ্যাম্পিয়ার, দেন ভাই ওইখান থেকে আই স্কোয়ার্ড আর টি হবে না, কিন্তু ইন্টিগ্রেশন করে করা লাগবে। ঠিক আছে, যদি কারেন্ট এখানে ভ্যারিয়েবল হয় এবং ভ্যারিয়েবল কারেন্টের জন্য যদি তোমাকে কখনো বলে বৈদ্যুতিক শক্তি নির্ণয় করো, তখন তোমার অবশ্যই কি করা লাগবে? ইন্টিগ্রেশন করা লাগবে, অন্য কোনো উপায় আর নাই। পারবো? শিওর? সহজ না বলো তো? অনেক সহজ। আসো নেক্সট ম্যাথ, পরেরটা কি বলছে? পরেরটাই বলছে একটা বাড়িতে 100 ওয়াটের 3টা বাতি আছে, 60 ওয়াটের 2টা বাতি আছে। আচ্ছা, এটা হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে এই টাইপের প্রবলেম তোমাদের এইচএসসি পরীক্ষায় গ নাম্বারে দিয়ে দেয়, মাঝে মধ্যে দিয়ে দেয়। পরের কোয়েশ্চেনটা, একটা বাড়িতে 100 ওয়াটের 3টা বাতি আছে, 60 ওয়াটের 2টা বাতি আছে এবং 25 ওয়াটের একটা বাতি দিনে গড়ে 8 ঘন্টা করে জ্বলতেছে। ঠিক আছে, এটা হচ্ছে 8 ঘন্টা না 4 ঘন্টা কিছু একটা হবে, ধরলাম 4 ঘন্টা বা 8 ঘন্টা। আর এখানে হচ্ছে আমাদের কাছে 800 ওয়াটের 3টা পাখা আছে, যেটা দৈনিক 3 ঘন্টা করে চলতেছে। 65 ওয়াটের একটা স্ত্রী, আচ্ছা এটা স্ত্রী হবে না, 65 ওয়াটের স্ত্রী এটা স্ত্রী হবে। ঠিক আছে, কি স্ত্রী, সরি গাইস, ইটস নট স্ত্রী। যাই হোক, 65 ওয়াটের একটা, এখানে ই লেখা দিন, এর জীবনটা আবার বেদনা হয়ে যাবে। স্ত্রী মাসিক 4 ঘন্টা চলে। ওকে, আর ওদিকে 0.3 অ্যাম্পিয়ারের একটা টিভি, 0.3 অ্যাম্পিয়ারের না, এখানে হচ্ছে দাও 0.3 কিলোওয়াটের। ওকে, 0.3 কিলোওয়াট। ওকে, কিলোওয়াটের একটা টিভি দৈনিক কি 2 ঘন্টা করে চলতেছে। আচ্ছা, ওই বাড়িতে 220 ভোল্টের লাইনের সরবরাহ আছে। প্রথম 50 একক বিদ্যুৎ খরচ প্রতি একক 5 টাকা, পরবর্তী প্রতি একক বিদ্যুৎ খরচ হচ্ছে 7.5 টাকা। আচ্ছা, ওই বাড়িতে আগস্ট মাসে বিল কত হবে? ও মাই গড, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে রে। ওকে, তাহলে এখানে ভাইয়া আমরা ম্যাথটা কেমনে করতে পারি? আমাদের প্রথমে দেখা লাগবে এই পুরা মাস জুড়ে কতটুকু বৈদ্যুতিক শক্তি খরচ হয়েছে। এইটা কেমনে দেখবো ভাইয়া? এটা হিসাব করবো কেমনে? দেখো, প্রথমে আমাদের সবার জন্য আলাদা আলাদা ভাবে হিসাব করা লাগবে। প্রথমত এখানে হচ্ছে 3টা বাতি আছে 100 ওয়াটের, 2টা বাতি আছে 60 ওয়াটের, আর 25 ওয়াটের হচ্ছে একটা বাতি আছে, যেটা প্রতিদিন 4 ঘন্টা করে চলতেছে। হ্যাঁ, এটাকে ধরলাম 8 ঘন্টা ধরে, এটা কি? এটা হচ্ছে 8 ঘন্টা, বাংলায় হচ্ছে 8, ইংলিশে লেখা আছে 8। ওকে, তাহলে আমাকে বলেন 3টা বাতি মাসে কতদিন জ্বলবে? আমি হচ্ছে একদম মাসের হিসাব করতে চাই। কিসের? মাসে। যে আগস্ট মাসে, আগস্ট মাসে কত দিন রে? আগস্ট মাসে কি 31 দিন না? আগস্ট মাসে কয় দিন? জুলাই না, আগস্ট মাসে মানে 30 দিন না, 31 দিন বেটা। জুলাইও 31, আগস্টেও 31। হ্যাঁ, তার মানে আমাদের হিসাব করা লাগবে হচ্ছে 31 দিনে, যেহেতু আগস্ট মাসের কথা বলছে। যদি অন্য কোনো মাসের কথা বলতো, তাহলে ওই মাসে যে কয়দিন সেই কয়দিনের হিসাব করা লাগতো। ওকে, প্রথমে আসো হচ্ছে 3টা বাতির জন্য। কিসের জন্য? 3টা বাতি। ওকে, প্রত্যেকটা বাতি কত ওয়াটের? দেখো, বৈদ্যুতিক শক্তি কেমনি হিসাব করবা? বৈদ্যুতিক শক্তি হিসাব করার ফর্মুলা কি? W ইজ ইকুয়ালস টু P ইন্টু টি, তাই না? কি ফর্মুলা? P ইন্টু টি, ক্ষমতা মাল্টিপ্লাইড বাই কতক্ষণ ধরে ওই ডিভাইসটা চলছে। তাহলে দেখেন, আমার কাছে 3টা বাতি আছে 100 ওয়াটের, তাহলে আমার ক্ষমতা কত টোটাল? 3 ইন্টু 100। এক একটা বাতি 100 ওয়াটের, 3টার জন্য কত হবে? 3 ইন্টু 100। ওকে, এরা প্রতিদিন চলছে হচ্ছে 8 ঘন্টা করে, তাহলে 31 দিনে কত ঘন্টা চলছে? বলো বলো বলো, এই ক্যালকুলেটর কই? 31 দিনে কত ঘন্টা চলছে রে? প্রতিদিন যদি 8 ঘন্টা হয়, 31 দিনে হবে 248 ঘন্টা, তাহলে মাল্টিপ্লাইড বাই 248। একক কি হবে? একক হবে ওয়াট আওয়ার।
ভাইয়া ওয়াট আওয়ার কেন হইল? এখানে তুমি ক্ষমতা কোন এককে বসাইছো? ওয়াটে। সময় কোন এককে বসাইছো? আওয়ারে। এর জন্য একক হয়েছে ওয়াট আওয়ার। 1000 দিয়ে ভাগ করে দিলে কি হয়ে যাবে? কিলো ওয়াট আওয়ার হয়ে যাবে। ঠিক আছে, গুড। তাহলে কিন্তু যদি আমরা হিসাব করি 3 ইন্টু 100 মানে 300 মাল্টিপ্লাইড বাই 248, এটাকে যদি 1000 দিয়ে ভাগ করে দাও তাহলে আসে হচ্ছে 74.4 কিলো ওয়াট আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 3টা বাতির জন্য। এরপর আরো 2টা বাতি আছে হচ্ছে 60 ওয়াটের, তারাও দৈনিক 8 ঘন্টা করে জ্বলছে। তাহলে আসো 2টা বাতির জন্য কয়টা বাতি ভাইয়া? পরবর্তী 2টা বাতি সবার জন্য আমরা একটু হিসাব করব। ঠিক আছে, 2টা বাতির জন্য এটার নাম দাও W1, W2 কত হবে বলো? ওর ক্ষমতা কত? ওর ক্ষমতা হচ্ছে 60 ওয়াট। এরকম বাতি আছে কয়টা? 2টা। চলছে কতক্ষণ? প্রতিদিন 8 ঘন্টা। প্রতিদিন কত? 8 ঘন্টা। তাহলে 31 দিনে কত? 248 ঘন্টা। তাহলে মাল্টিপ্লাইড বাই 248, সেখান থেকে যদি হিসাব করো আসবে হচ্ছে ওয়াট আওয়ারে। সেটাকে যদি 1000 দিয়ে ভাগ করে দাও তাহলে চলে আসবে কিলো ওয়াট আওয়ারে। তাহলে চলো 120 মাল্টিপ্লাইড বাই 248 কত হয়? এটাকে আবার 1000 দিয়ে ভাগ করা লাগবে রে, ডিভাইডেড বাই 1000 আসতেছে হচ্ছে 29.76 কিলো ওয়াট আওয়ার। ওকে, এটা হচ্ছে 2টা বাতির জন্য। দেন আরো একটা বাতি আছে। কি আছে ভাইয়া? আরো একটা বাতি সবার জন্য হিসাব করা লাগবে। একটা বাতি, তার ক্ষমতা কত বলো? তার ক্ষমতা হচ্ছে 25 ওয়াট। সেও চলছে সেম সময় ধরে, তাহলে তার ব্যবহৃত বৈদ্যুতিক খরচ হবে 25 মাল্টিপ্লাইড বাই 248। এখান থেকে যদি হিসাব করি 25 ইন্টু 248 আসে হচ্ছে 6.2 কিলো ওয়াট আওয়ার। ঠিক আছে, কিলো ওয়াট আওয়ার। ওকে, এরপর কি আছে ভাইয়া? এরপর আছে 3টা পাখা, প্রত্যেকে হচ্ছে 800 ওমের। ও ও ও ও ও ও ও ও ও এই দাঁড়াও, এই এটাকে এভাবেই রাখো। ঠিক আছে, এখানে একটা মজার ব্যাপার আছে। দেখো এখানে মজাটা তো আমি পরে বুঝলাম, এতক্ষণ বুঝতেছিলাম না। হ্যাঁ, এটা 0.3 অ্যাম্পিয়ারই হবে। ঠিক আছে, তোমাকে বলছে 800 ওমের 3টা পাখা দৈনিক 3 ঘন্টা করে চলছে। তাহলে ভাইয়া আমি ওর বৈদ্যুতিক শক্তি কেমনে ব্যবহার বের করব? ওর তো আমার ক্ষমতা দেওয়া নেই। ক্ষমতা দেওয়া আছে, কেমনে দেওয়া আছে? যে বলে দিছে তোমাকে যে বাড়িতে 220 ভোল্টের লাইন সরবরাহ করা আছে। তার মানে এই যে বৈদ্যুতিক পাখাটা সেটা চলবে কত ভোল্টেজে? 220 ভোল্টে। তার রোধ কত? রোধ হচ্ছে 800। এখান থেকে কি আমরা ওর ক্ষমতা বের করতে পারবো না? V²/R দিয়ে অবশ্যই পারবো। সো বৈদ্যুতিক পাখার জন্য যখন তুমি করতে যাবা, 3টা পাখা আছে তাই না? কয়টা পাখা? 3টা পাখা। 3টা পাখা। ওকে, লেখো 3টা পাখা। ওর ব্যবহৃত শক্তি W4 হবে হচ্ছে, এখানে তো আমি P সরাসরি লিখতে পারতেছি না, তাহলে P প্রথমে আমার বের করে নেওয়া লাগবে। সেটা হবে V²/R মাল্টিপ্লাইড বাই হচ্ছে T। বুঝতে পেরেছেন? সো চলতেছে 220 ভোল্টে, ওর রোধের মান কত? 800 ওহম। সেটা বসিয়ে বিদ্যুৎ ক্ষমতাটা বের করব, সেটাকে হচ্ছে কতক্ষণ ধরে চালাইছি বা সেই সময় দিয়ে গুণ করব, তখন হচ্ছে আমরা টোটাল ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আসো এখানে বসাই দেই। ভি এর মান কত? 220, তার উপর স্কোয়ার। আর এর মান কত? 800। টি এর মান কত বলো? টি এর মান টি 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 হচ্ছে দৈনিক 3 ঘন্টা করে চলছে, এভাবে চলছে হচ্ছে 31 দিন। তাহলে 31 ইন্টু 3 কত হয়? 93। ঠিক আছে, 93। আর পাখা কয়টা ছিল? পাখা ছিল হচ্ছে 3টা। এর জন্য হচ্ছে এটাকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি। ওকে, এন দিয়ে গুণ হবে আর কি, পাখার সংখ্যা দিয়ে যে কতগুলা পাখা আছে। ওকে, সো এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে উপরে হচ্ছে 220 স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই হচ্ছে 3 ইন্টু 93 ডিভাইডেড বাই হচ্ছে 800। ওকে, এটাকে যদি 1000 দিয়ে ভাগ করে দাও সেক্ষেত্রে আসবে হচ্ছে 16.87 বা 88 কিলোওয়াট আওয়ার। ওকে, একদম সহজ। সো এটা গেল হচ্ছে 3টা পাখার জন্য। তাহলে আমাদের লাইটের জন্য শেষ, পাখার জন্য শেষ। এবার কি আছে? এইবার আছে হচ্ছে আরো 2টা জিনিস। একটা হচ্ছে আমাদের আয়রন বা ইস্ত্রি, আর একটা হচ্ছে আমাদের টিভি। তাহলে এই দুটার জন্য আমরা হিসাব করে ফেলে আসো। একটা কি? একটা হচ্ছে আয়রনের জন্য। আয়রন 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 বলো, আয়রনের জন্য বৈদ্যুতিক ক্ষমতা কত হবে বা বৈদ্যুতিক শক্তি কত হবে? আমাদের বলা আছে আয়রনটা 65 ওমের রোধের, বা ওর রোধ হচ্ছে 65 ওম, এবং ও প্রতি মাসে 4 ঘন্টা চলতেছে। তার মানে পুরো অগাস্ট মাস জুড়ে ও চলছে কতটুকু? 4 ঘন্টা, বা এটাকে 8 ঘন্টাও ধরতে পারো, যেহেতু এটাকে 8 ধরছি সেটাকে ধরতে পারো 8। ওকে, সেক্ষেত্রেও পুরো মাস জুড়ে চলছে কতটুকু? 8 ঘন্টা।
ওকে, তাহলে টাইমটা বসাই দিব। আর ওর ক্ষমতা কেমনে বের করব? ভাই ওর তো রোদ দেওয়া আছে, সেম কাহিনী, 220 ভোল্টের লাইনে কানেক্টেড না, তাহলে কি ভোল্টেজের মান জানো না? জানো তো, সেটার স্কোয়ারকে জাস্ট রোদ দিয়ে ভাগ করে দিবা। তাহলে বলো এই আয়রনের জন্য আমরা কি করব? আয়রনের জন্য হবে v²/r মাল্টিপ্লাইড বাই টি। ভাই এখানে n দিয়ে গুণ হবে না, আয়রন তো একটা, দুইটা আয়রন তো না। যদি দুইটা হইতো তাহলে আবার 2 দিয়ে গুণ করতাম, যদি তিনটা হইতো তাহলে 3 দিয়ে গুণ করতাম। তাহলে ভোল্টেজ হচ্ছে আমাদের 220 স্কোয়ার, রোধ হচ্ছে 65, এবং আয়রনটা চলছে প্রতি মাসে মাত্র 8 ঘন্টা। তার মানে পুরো অগাস্ট মাস জুড়ে আয়রন চলছে কতটুকু? 8 ঘন্টা। এখান থেকে যদি হিসাব করি তাহলে 220 স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই হচ্ছে 8 ডিভাইডেড বাই 65 ডিভাইডেড বাই 1000 কত হয়? 5.96 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আয়রনের জন্য। এবং ফাইনালি আছে হচ্ছে আমাদের টিভির জন্য। কার জন্য? টিভির জন্য, W6। ওকে, টিভির ব্যাপারে কি কি বলা আছে? আমাদেরকে বলছে টিভিটায় কারেন্ট আসতেছে 0.3 অ্যাম্পিয়ার এবং ও দৈনিক চলতেছে কত? 2 ঘন্টা। 0.3 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে এবং দৈনিক চলতেছে 2 ঘন্টা। তাহলে আমাকে বলো টিভির তো ক্ষমতা দেওয়া নেই, ক্ষমতা কেমনে বের করবা? ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, ক্ষমতা কেমনে বের করবা? P = VI, এবং প্রত্যেক দিন 2 ঘন্টা, তাহলে 31 দিনে কয় ঘন্টা? 62 ঘন্টা। তাহলে ওর ক্ষমতা হবে হচ্ছে P = VI মাল্টিপ্লাইড বাই টি। ভি এর মান 220 ভোল্ট, কারেন্ট আসছে 0.3 অ্যাম্পিয়ার, এবং টাইম হচ্ছে কত? প্রতিদিন 2 ঘন্টা, 31 দিনে 62 ঘন্টা। ওকে, সো এখানে যদি আমরা ক্যালকুলেট করি 220 মাল্টিপ্লাইড বাই 0.3 মাল্টিপ্লাইড বাই 62 ডিভাইডেড বাই হচ্ছে 1000 কত হয়? হয় হচ্ছে 4.092 কিলোওয়াট আওয়ার। ওকে, সো তুমি পুরা মাস জুড়ে এই বিদ্যুৎ শক্তিগুলো ব্যবহার করছো, তাহলে পুরা মাস জুড়ে এই বাড়িতে টোটাল ব্যবহৃত বিদ্যুৎ শক্তি কত? সবগুলাকে যোগ করা লাগবে, ঠিক আছে? তাহলে বলেন তো টোটাল ব্যবহৃত বিদ্যুৎ শক্তি কত হবে? টোটাল বিদ্যুৎ শক্তি কত হবে বলো? কতটুকু বিদ্যুৎ শক্তি আমরা ব্যবহার করলাম ইন টোটাল? W টোটাল হবে সবগুলার যোগফল, W1 + W2 W6। বুঝতে পেরেছো? তাহলে আসো আমরা সবাইকে যোগ করে দিই। এখানে আসে 4.092 প্লাস হচ্ছে 5.96 প্লাস কত? এই পাশে কত রে? যোগ করো 16.88। ক্যালকুলেশনগুলো কিন্তু ভালো মতো করিস। প্লাস 6.2, এগুলো যেন ভুল না হয়। হ্যাঁ, এখানে হচ্ছে 29.76 প্লাস হচ্ছে 74.4। আর কিছু আছে? নাই, সবগুলোই মনে যোগ করছি। হ্যাঁ, সবগুলো মোটামুটি যোগ করছি। আসছে হচ্ছে টোটাল 137.292। কত? 137.292 কিলোওয়াট আওয়ার। ওকে, তার মানে পুরো মাস জুড়ে এতটুকু বৈদ্যুতিক শক্তি আমরা ব্যবহার করছি। এখন এত কিলোওয়াট আওয়ার সমান কত ইউনিট? 1 কিলোওয়াট আওয়ারে 1 বৈদ্যুতিক ইউনিট, তার মানে 137.292 ইউনিট। এবার তোমাকে বলছে বিদ্যুৎ বিল কত আসবে, সেটা কেমনে বের করবা? দেখো, তোমাকে ইউনিটের দাম দেওয়া আছে। তোমাকে বলছে প্রথম 50 একক বিদ্যুতের খরচ প্রতি এককে 5 টাকা। তার মানে প্রথম 50 ইউনিটের জন্য তোমার কারেন্ট বিল দেওয়া লাগবে পার ইউনিট 5 টাকা, এবং এরপর প্রতি ইউনিটের জন্য তোমার খরচ দেওয়া লাগবে হচ্ছে 7.5 টাকা করে। তাহলে আমাদের ব্যবহৃত যে বিদ্যুৎ শক্তি সেটাকে 50 ইউনিটকে ক্রস করে চলে গেছে না? 50কে ক্রস করে চলে গেছে। তার মানে প্রথম 50 পর্যন্ত আমাদের দেওয়া লাগবে প্রতি ইউনিটে 5 টাকা, এবং তারপরে যতটুকু অ্যাডিশনাল আমরা ব্যবহার করছি সেটার জন্য দেওয়া লাগবে প্রতি ইউনিটে 7.5 টাকা। তাহলে বলো টোটাল খরচ কেমনে বের করবা? খুবই সহজ, টোটাল বিদ্যুৎ বিল লেখো। টোটাল বিদ্যুৎ বিল প্রথম 50 ইউনিটের জন্য হচ্ছে 5 টাকা করে, এবং পরবর্তী যতটুকু বাকি আছে, কতটুকু বাকি আছে? টোটাল ব্যবহার করছে এতখানি, সেখান থেকে 50 বাদ দিলে অবশিষ্ট থাকে কতটুকু? 137.292 মাইনাস 50। তার মানে এতটুকুর জন্য বা অবশিষ্ট এতটুকুর জন্য আমার পার ইউনিটে বিল দেওয়া লাগবে কত? 7.5 টাকা করে। বুঝেছো? সেখানে যদি ক্যালকুলেট করি টোটাল বিদ্যুৎ বিল চলে আসবে। চলো তো করো দেখি। 137.292 মাইনাস হচ্ছে 50 মাল্টিপ্লাইড বাই 7.5 প্লাস হচ্ছে 250 কত হয়? হয় হচ্ছে 904.69 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল বিদ্যুৎ বিল।
বুঝছিস? এখন এই টাইপের ম্যাথ যদি পরীক্ষায় আসে, অ্যাডমিশন এগুলো খুব বেশি আসে না, এইচএসসি পরীক্ষাতে আসে, সেক্ষেত্রে প্রসেস কিন্তু খুব সহজ বা ঠান্ডা মাথায় করা লাগবে। কারণ ক্যালকুলেশন অনেকগুলা, কোথাও যদি একটু ভুল হয়ে যায়, ইনফ্যাক্ট আমিও কোথাও ক্যালকুলেশনে ভুল করছি কিনা বলা যায় না, করে ফেলতে পারি, কারণ এখানে ক্যালকুলেশন অনেকগুলা। ওকে, প্রত্যেকটা ক্যালকুলেশন ঠিকঠাক পারফেক্টলি বের করা লাগবে, কোনো মান ভুল বসানো যাবে না। যদি একদম পারফেক্টলি বসায় করতে পারো তাহলে এইসব ম্যাথ করা আসলে কোনো ব্যাপার না, এখানে জাস্ট ক্যালকুলেশনটা প্রপার হওয়া লাগবে, ক্যালকুলেশনের জন্য ভুল না হয়। ঠিক আছে, তাহলে আমাদের যতগুলো ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্সের কথা বলা থাকবে বা যতগুলো এরকম ইলেকট্রিক্যাল যন্ত্রের কথা বলা থাকবে, সবাই কতটুকু বিদ্যুৎ খরচ করতেছে বা কতটুকু বিদ্যুৎ শক্তি ব্যবহার করতেছে সেটা আমরা প্রথমে ইন্ডিভিজুয়ালি বের করব, দেন সবার বিদ্যুৎ শক্তিকে যোগ করে দিব, টোটাল ব্যবহৃত বিদ্যুৎ শক্তি পেয়ে যাব, সেখান থেকে হচ্ছে আমরা বিদ্যুৎ বিলটা বের করব। এবং চেষ্টা করবা যখন সবার ইন্ডিভিজুয়াল বিদ্যুৎ শক্তি বের করতেছো বা সবার ইন্ডিভিজুয়াল হচ্ছে ব্যবহৃত বিদ্যুৎ শক্তি বের করতেছো, তখন চাইলে কিলোওয়াটে নিয়ে যেতে পারো, চাইলে জুলেও রাখতে পারো, যোগ করে একবারে হচ্ছে কিলোওয়াটে নিয়ে যেতে পারো বা কিলোওয়াট আওয়ারে নিয়ে যেতে পারো, তোমার যেমনে সুবিধা হয়। ঠিক আছে, পারবো, শিওর, সহজ কিন্তু একদম। হ্যাঁ, জাস্ট এককগুলা ঠিকঠাক রাখো আর ক্যালকুলেশনটা প্রপারলি কইরো, তাইলে আর খুব বেশি সমস্যা হবে না আশা করি। ওকে, আসেন নেক্সট সামনে আগে। ওকে, বাল্বে আসার আগে হচ্ছে আমি আরো একটা ম্যাথ দেখাই দিই, আরো একটা বা দুইটা ম্যাথ, এগুলো হচ্ছে পরীক্ষায় আসে। হ্যাঁ, বাট আমার হচ্ছে টাইপ করাইতে খেয়াল ছিল না বা নিয়ে আসতে খেয়াল ছিল না, দরকার আমি পরের দিন তোমাদের টাইপ করা দিয়ে দিবনি, বাট আমি হচ্ছে আগে একটু দেখাই দিই। ধরো তোমাকে এরকম কিছু একটা বলছে, এই এটা হচ্ছে একটা হিটার। ওকে, এটা কি একটা হিটার, লেটস সাপোজ এই হিটারের মধ্যে একটা কয়েল দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা কয়েল। এটা হচ্ছে একটা হিটারের কয়েল। ওকে, এরকম এরকম যে হয় না, একটা কয়েল দিয়ে আমরা পানি গরম করি, এটা হচ্ছে সেইটা। এবং এখানে হচ্ছে আছে আমাদের পানি। কি আছে? পানি। ওকে, এইভাবে। সো পানির মধ্যে আমরা কয়েলটাকে নিমজ্জিত করে রাখছি। আমাদেরকে বলে দিছে এই পাত্রের পানির ভর হচ্ছে 20 কেজি। কত? 20 কেজি। ফাইন। এবং আমাদেরকে বলছে এই যে হিটারটা, এই হিটার সংযোগে, এই হিটার সংযোগে ধরো 5 মিনিট ধরে 5 মিনিট ধরে পানি গরম করা হলো, পানি গরম করা হলো। প্রশ্ন হচ্ছে পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে? দেখো, পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে? কতটুকু বৃদ্ধি পাবে? একদম সহজ, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এবং এখানে ধরো তোমার বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিছে। এই যে হিটারটা আমরা কানেক্ট করছি হচ্ছে 220 ভোল্টের লাইনে। কত ভোল্ট? 220 ভোল্টের লাইনে। এবং হিটারের যে রোধ, সে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে ধরো হচ্ছে 100 ওহম। কত? 100 ওহম, বার একটু কমাই দাও, 50 ওহম দিয়ে দাও, কারণ এখানে আমার তো তাপ শক্তি লাগবে, সেক্ষেত্রে হচ্ছে আমি দিলাম 50 ওহম। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের সিনারিও। আমাদের কাছে একটা হিটার আছে এবং এই হিটারটার মধ্যে আমরা পানি দিছি হচ্ছে 20 কেজি, এবং আমাদের কাছে হচ্ছে এই যে হিটারের যে কয়েলটা সেটা রোদ দেওয়া আছে 50 ওহম, আর হিটারটা কানেক্টেড হচ্ছে 220 ভোল্টের একটা লাইনে, মানে তুমি সুইচটা যেখানে দিচ্ছ বা কানেকশনটা যেখানে দিচ্ছ, যেখানে প্লাগটা, সেটা হচ্ছে 220 ভোল্টের লাইন। তোমাকে জিজ্ঞাসা করছে যে এই হিটার সংযোগে 5 মিনিট ধরে পানি গরম করা হলো, তাহলে পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে? এখন এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে সেটা কেমনে সলভ করব? প্রথমে চিন্তা করো এখানে পানির তাপমাত্রা কেন বৃদ্ধি পাচ্ছে। কারণ এই যে কয়েলটাই, কয়েলের মধ্যে যখন কারেন্টটা ফ্লো করবে, এখানে কি বিদ্যুৎ শক্তি খরচ হবে না? ওর রোধ আছে না? রোধ আছে, বিশাল মানের একটা রোধ, 50 ওহম মানের রোধ, লেটস সাপোজ, মোটামুটি বড়, আহামরি বড় না, যাই হোক। সে কিন্তু তাপ শক্তি উৎপন্ন হবে। যখনই বিদ্যুৎ শক্তি খরচ হবে, সেই বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হবে কিসে? তাপ শক্তিতে, এবং সেই তাপ শক্তি এই পানির তাপমাত্রা বৃদ্ধি করবে। তোমার কি বলছে বিদ্যুৎ শক্তির কত পার্সেন্ট তাপ শক্তি উৎপন্ন হবে? এটা কি প্রশ্ন উল্লেখ করা আছে? উল্লেখ করা নাই। যদি উল্লেখ করা না থাকে তাহলে আমরা ধরেই নিব যতটুকু বিদ্যুৎ শক্তি খরচ হবে পুরাটাই রূপান্তরিত হবে তাপ শক্তিতে। ঠিক আছে, তাহলে এই টাইপের ম্যাথ যদি চলে আসে আপনি ডিরেক্ট সলভ করতে পারেন অথবা দুই ভাগে করতে পারেন। আমি প্রথমে একটু দুই ভাগে করে দেখাই যে ব্যবহৃত বিদ্যুৎ শক্তি বা উৎপন্ন তাপ শক্তি is equals to v squared by r into t. ওকে ভাইয়া, এই ফর্মুলা কেন ইউজ করলাম? কারণ আমাদেরকে ভোল্টেজের মান দেওয়া আছে, রোধের মান দেওয়া আছে, টাইমের মান দেওয়া আছে, সেখান থেকে ব্যবহৃত বিদ্যুৎ শক্তি বের করা লাগবে, এই ফর্মুলাই তো ইউজ করব। যদি কারেন্ট দেওয়া থাকতো, রোধ দেওয়া থাকতো এবং টাইম দেওয়া থাকতো, তখন আই স্কোয়ার্ড আর টি ইউজ করতাম। যদি ভোল্টেজ দেওয়া থাকতো, কারেন্ট দেওয়া থাকতো, টাইম দেওয়া থাকতো, তখন ভিআইটি ইউজ করতাম। ওকে, তাহলে চলেন আমরা যদি একটু বের করি, তাহলে হবে হচ্ছে 220 তার উপর স্কোয়ার, আর এর মান হচ্ছে 50 এবং টাইম কত? 5 মিনিট ধরে হচ্ছে আমরা পানিটাকে গরম করছি, তাহলে 5 into 60। ঠিক আছে, এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করে আসো, তাহলে উপরে হচ্ছে 220 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই হচ্ছে 6,
কত হয় হচ্ছে 2904000 জুল। তার মানে এই কয়েলে 5 মিনিট ধরে কারেন্ট ফ্লো করলে এতখানি তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। এখন এতখানি তাপ শক্তি 20 কেজি ভরের পানির তাপমাত্রা কতটুকু পরিবর্তন করতে পারবে? এই বলো, পানি যদি ডেল কিউ পরিমাণ তাপ শক্তি গ্রহণ করে, সেটার ফর্মুলা কি ছিল? এম এস ডেল থিটা। মনে আছে 9, 10-এও পড়ছিস, থার্মোডাইনামিক্সেও পড়ছিস, যে তুই যদি একটা লিকুইডের মধ্যে ডেল কিউ পরিমাণ তাপ শক্তি দিস এবং সেই লিকুইডের তাপমাত্রা যদি ডেল থিটা পরিমাণ পরিবর্তন হয়, সেই দুজনের মধ্যে সম্পর্ক কি? ডেল কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। সেখানে এমটা হচ্ছে পানির ভর, এসটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ এবং ডেল থিটা হচ্ছে পানির তাপমাত্রার পরিবর্তন। তাহলে তাপ শক্তি কতখানি পাইছে? এই যে এতখানি, 2904000। এম হচ্ছে 20 কেজি পানির ভর, এস কত? এস হচ্ছে 4200, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, মাল্টিপ্লাইড বাই ডেল থিটা। ভাই ডেল থিটা কত? এটাই তো বের করব, পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাচ্ছে। তাহলে বলেন ডেল থিটা কত হবে? ডেল থিটা হবে হচ্ছে এইটা ডিভাইডেড বাই এগুলা বসাই দাও, 2904000 ডিভাইডেড বাই 20 ডিভাইডেড বাই 4200। কত হয় রে? হয় হচ্ছে 3.46 ডিগ্রি সেলসিয়াস। এইটা হবে হচ্ছে অ্যান্সার। তাহলে এই হিটার দিয়ে তাপ দেওয়ায় 5 মিনিট ধরে তাপ দেওয়ায় পানির তাপমাত্রা বৃদ্ধি পাইছে কতটুকু? 3.46 ডিগ্রি সেলসিয়াস। লেখো তাহলে অ্যান্সার কি লিখবা? পানির তাপমাত্রা 3.46 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। ঠিক আছে, 3.46 ডিগ্রি সেলসিয়াস কি হবে? বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? সহজ একদম। পারবো না বলো তো? খুবই সহজ। ভাইয়া যদি এখানে আমাকে বলতো যে না, আমার ব্যবহৃত বিদ্যুৎ শক্তির 70% তাপ শক্তিতে রূপান্তরিত হবে, তখন কি করতাম? যদি এরকম বলা থাকতো যে না এটা হয় নাই, ব্যবহৃত, লেটস সাপোজ এরকম দিছে, একটু অন্য একটা ম্যাথ লিখতেছি, যে ব্যবহৃত বিদ্যুৎ শক্তির ব্যবহৃত বিদ্যুৎ শক্তির 70% গেছে কিসে? তাপ শক্তিতে। যদি এরকম বলে দেয় 70% হচ্ছে তাপ শক্তি, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে দেখো, প্রথমে হচ্ছে আমরা ব্যবহৃত বিদ্যুৎ শক্তিটা বের করব। কি করব? ব্যবহৃত বিদ্যুৎ শক্তি, সেটা হবে হচ্ছে v²/r × t এই কেসটাতে। তাহলে উৎপন্ন তাপ শক্তি হবে হচ্ছে 0.7 W বা 0.7 × v²/r × t। এবং H মানে উৎপন্ন তাপ শক্তির জায়গায় আসবে হচ্ছে এই ms ডেল থিটা। তখন সেখান থেকে আমরা কি করব? ডেল থিটার মানটা ক্যালকুলেট করব। বুঝছো? আর যদি কোশ্চেনে কোনো কিছু উল্লেখ করে না দেয়, আমরা ধরে নিব পুরা বিদ্যুৎ শক্তিটাই কিসে রূপান্তরিত হয়েছে? তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তখন ব্যবহৃত বিদ্যুৎ শক্তিও যা, উৎপন্ন তাপ শক্তিও তাই। আর যদি আলাদাভাবে বলেই দেয় যে না, ব্যবহৃত তাপ বিদ্যুৎ শক্তির একটা নির্দিষ্ট অংশ তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, সেক্ষেত্রে প্রথমে ব্যবহৃত বিদ্যুৎ শক্তিটা বের করব, দেন সেখান থেকে হচ্ছে উৎপন্ন তাপ শক্তি নির্ণয় করব। কেমনে? যদি বলে 70% তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, তাহলে 0.7 দিয়ে গুণ করে দিব। যদি বলে 40% তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, তাহলে 0.4 দিয়ে গুণ করে দিব। সেখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে উৎপন্ন তাপ শক্তি, দেন উৎপন্ন তাপ শক্তি ইজ ইকুয়ালস টু ms ডেল থিটা। সেখান থেকে আমরা ডেল থিটার মান বের করব। দেখো তো বুঝছো কি এই পর্যন্ত? বুঝলে হচ্ছে আমরা একটু বাল্ব রিলেটেড প্রবলেমে যাব। বাল্বটা হচ্ছে ভালো মতো পড়া লাগবে, বাল্বটা খুব ইম্পর্টেন্ট, খুব ট্রিকি একটা জিনিস। ঠিক আছে, দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা গাইস? এই পর্যন্ত কি বুঝেছো? একদম সহজ, কিন্তু চ্যাপ্টারে কোনো গ্রাফ পড়াবেন না দাদা। প্রথম ক্লাস কি করছিলি? এই যে ওমের সূত্র পড়ছিলাম, সেখানে গ্রাফ ছিল না? ছিল। তো এখানে আর কি গ্রাফ আছে বাবা? আর তো কোনো গ্রাফ আমার জানা নাই। ঠিক আছে, আরো গ্রাফ আছে নাকি? আমার জানা নাই আর কি গ্রাফ সম্পর্কে, এখানে আর কোনো গ্রাফ আছে কিনা আমার আইডিয়া নেই। সার্কিট পড়াই কুল পাচ্ছি না, আবার বলে গ্রাফ বেটা, দ্যাট বেটা। থাকলে পড়াবো নি, সমস্যা নাই, নাই আপাতত আমার জানা মতো এটাই। ওকে, ওমের সূত্রের ওখানে বা যে শুরুর দিক হচ্ছে তোমাদের বেশ কিছু গ্রাফ পড়ানো হয়েছিল, সেগুলো সবগুলো তোমাদের বইয়ে নাই। তোমাদের বই অন্য কোনো গ্রাফ আছে? আই ডোন্ট রিমেম্বার, আমার তো মনে পড়ে না। দেখেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলো হচ্ছে আমরা একটু সামনে আগাবো, আমাকে একটু জানাইতে হবে এই পর্যন্ত বুঝছো কিনা। বুঝছি ভাইয়া, ঠিক আছে। এই টাইপের প্রবলেম আসলে পারবো শিওর। যদি বলে দেয় এত পার্সেন্ট তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, পারবো, গুড। এইবার আসো বাল্ব। আচ্ছা, এই প্রবলেমগুলো হচ্ছে এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। এবং একবার এখানে বইয়ের থেকে প্রশ্ন আসছিল, মানে এখান থেকে বইয়ের প্রশ্ন আসছিল, সো স্বাভাবিক, গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, দেখবা বাল্বের যখন ম্যাথ দিবে, তোমাকে এরকম কিছু বলে দিবে, যেই হচ্ছে একটা বাল্ব। ওকে, বাল্বের ভিতরে কি থাকে? বাল্বের ভিতরে থাকে হচ্ছে রোদ। ওকে, এরকম রোদ দেওয়া থাকে বাল্বের ভিতরে। বাল্বের সাইডে লেখা থাকে যে বাল্বের ক্ষমতা ইজ ইকুয়ালস টু, ধরো কথার কথা 100 ওয়াট। ওকে,
100 ওয়াট এবং ভোল্টেজ ইজ ইকুয়ালস টু 220 ভোল্ট। যখন তুমি বাজার থেকে বাল্ব কিনবা দেখবা বাল্বের প্যাকেটের মধ্যে এগুলো লেখা থাকে, ঠিক আছে, যে বাল্বের ক্ষমতা 100 ওয়াট। তোমার দোকানদার বলে দিবে যে ভাই আপনি 100 ওয়াটের বাল্ব নিয়ে যান, আপনি 60 ওয়াটের বাল্ব নিয়ে যান। কিন্তু খেয়াল করবা এই 100 ওয়াট 60 ওয়াটের নিচে ভোল্টেজও কিন্তু উল্লেখ করা থাকে। এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি যদি বাল্বকে 220 ভোল্ট বিভব পার্থক্যে কানেক্ট করো তখন তুমি বাল্ব থেকে 100 ওয়াট ক্ষমতা পাবা, সবসময় কিন্তু না। যদি ভোল্টেজ 220 ভোল্ট না হয় তখন কিন্তু ক্ষমতা 100 ওয়াট হবে না। সো একটা বাল্বের গায়ে 100 ওয়াট লেখা আছে মানে এই না যে সে সবসময় 100 ওয়াট ক্ষমতা দিবে, তার নিচে একটা ভোল্টেজও লেখা থাকে। যদি তুমি বাল্বকে ওই ভোল্টেজে কানেক্ট করো তখন হচ্ছে তুমি বাল্ব থেকে এই ক্ষমতাটা পাবা, ঠিক আছে। সো বাল্বের পাশে যখন এরকম লেখা থাকবে আমরা কি বুঝবো? আমরা বুঝবো হচ্ছে যে বাল্বটাকে, লেখো একটু ডিটেলসে লিখে নাও, বাল্বটাকে 220 ভোল্ট বিভব পার্থক্যে কানেক্ট করা হলে, বিভব পার্থক্যে কানেক্ট করা হলে কি হবে? কানেক্ট করা হলে বাল্ব 100 ওয়াট ক্ষমতা জেনারেট করবে বা 100 ওয়াট বিদ্যুৎ ক্ষমতা ব্যবহার করবে বলতে পারো, ঠিক আছে। বাল্ব কি করবে? বাল্ব 100 ওয়াট বিদ্যুৎ ক্ষমতা ব্যবহার করবে, ঠিক আছে, বিদ্যুৎ ক্ষমতা ব্যবহার করবে। বুঝেছ? একদম সহজ। ওকে, তাহলে ভাইয়া আমি যদি অন্য কোনো ভোল্টেজে কানেক্ট করি, আমি ধরলাম আমার বাসার ভোল্টেজ হঠাৎ করে কমে গেছে, হয় না ভোল্টেজ আপ ডাউন করে না, ধরো ভোল্টেজ কমে গেছে, কমে হয়েছে ভাইয়া 180 ভোল্ট, তখন বাল্বের ক্ষমতা হবে এটা কত হবে? এটা আমি কেমনে বের করব? এটা বের করার নিয়ম আছে, খেয়াল করে দেখো। ধরো এই হচ্ছে তোমার বাল্ব, ওকে, এইটা এই এই এই, আচ্ছা, এখন এই বাল্বের যখন ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে তখন কিসের মান কনস্ট্যান্ট থাকবে? ক্ষমতা তো চেঞ্জ হবে, বোঝাই যাচ্ছে। ভোল্টেজ যদি চেঞ্জ হয় ক্ষমতা তো চেঞ্জ হবেই, তাই না? ভোল্টেজ হচ্ছে আমার 220 ভোল্ট প্রথমে ছিল, এখন আমি বললাম যে না ভাইয়া ভোল্টেজ 220 ভোল্ট নাই, ভোল্টেজ কত আছে? ভোল্টেজ, আচ্ছা প্রথমে লেখো 220, প্রথমে 220 ভোল্ট ছিল এবং বলা ছিল 220 ভোল্টের জন্য ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। সামহাও তোমার বাসার ভোল্টেজ আপ ডাউন করলো এবং আপ ডাউন করে কমে গেল আর কি, হইল হচ্ছে 180 ভোল্ট। এখন কি হবে? এখনো কি বাল্বের ক্ষমতা 100 ওয়াট হবে? না, এখন 100 ওয়াট হবে না। তাহলে ভাইয়া ভোল্টেজ চেঞ্জ হলে যদি ক্ষমতাও চেঞ্জ হয়ে যায় কনস্ট্যান্ট থাকবে কি? কারেন্ট? না, কারেন্টের মান কেমনে কনস্ট্যান্ট থাকে? যদি ভোল্টেজ চেঞ্জ হয় কারেন্টের মান সেম থাকবে নাকি? অবশ্যই না, কারেন্টের মানও চেঞ্জ হবে। সেম থাকবে হচ্ছে বাল্বের রোধ। দেখবা বাল্বের ভিতরে না ফিলামেন্ট থাকে, হ্যাঁ, যে যেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ফিলামেন্ট। কি বলে এটাকে? ফিলামেন্ট। এবং এই বাল্বের ফিলামেন্টের একটা নির্দিষ্ট রোধ থাকে, ঠিক আছে। রোধ যেটা বাল্বের ফিলামেন্টের সেইটা হচ্ছে কনস্ট্যান্ট, ওকে, রোধটা কি? কনস্ট্যান্ট, ওকে। তাহলে বাল্বের রোধ যদি কনস্ট্যান্ট হয় আমরা প্রথমে একটু রোধের মান বের করতে পারি। আমরা বলছি যখন বাল্বটা 220 ভোল্টে কানেক্টেড তখন সেখান থেকে আমরা 100 ওয়াট পাওয়ার পাবো। পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে বাল্বের রোধ কত হবে? ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। যখন 220 ভোল্টে কানেক্টেড তখন ক্ষমতা কত? তখন ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। তাইলে ভোল্টেজ যখন 220 তখন ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। তাহলে বাল্বের রোধ কত বলো? বাল্বের রোধ হচ্ছে 220 স্কোয়ার ডিভাইডেড বাই 100, কত হয়? 484 ওহম, ওকে। এটা হচ্ছে এই বাল্বটার রোধ। এখন আমি এই বাল্বকে কানেক্ট করছি 180 ভোল্টেজে, ঠিক আছে, বা 180 ভোল্ট বিভব পার্থক্যে। এখন ক্ষমতা কত হবে? সেম ফর্মুলাটা আরেকবার, পি প্রাইম ইজ ইকুয়ালস টু ভি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই আর। ভোল্টেজের মান চেঞ্জ হয়েছে, রোধের মান কি চেঞ্জ হয়েছে? না। একটা রোধ আছে তার দুই প্রান্তের বিভব পার্থক্য চেঞ্জ হলে কি রোধের মান চেঞ্জ হয়ে যায়? রোধের মান কিন্তু চেঞ্জ হয় না। তাহলে আমাদের ভোল্টেজ হয়ে গেছে 180, ঠিক আছে, বাট রোধের মান কত? এখনো 484। এখান থেকে ক্যালকুলেট করো, আসবে কত? 180 স্কোয়ার ডিভাইডেড বাই 484, কত হয়? হয় হচ্ছে 66.9 ওয়াট। দেখো ক্ষমতা কমে গেছে, ওকে। হওয়ার কথা ছিল কত? হওয়ার কথা ছিল 100 ওয়াট, তাই না? দোকানদার বলেছে নিয়ে যান ভাই 100 ওয়াট। তুমি বাসায় না লাগাইছো, তোমার বাসার ভোল্টেজ একটু কমে গেছে, বাল্বের ক্ষমতা 100 ওয়াট থেকে হয়ে গেছে 66.9 ওয়াট বা অলমোস্ট 67 ওয়াট, ওকে। এবং যখন বাল্বের ক্ষমতা কমবে তার মানে বিদ্যুৎ ক্ষমতা কম অপচয় হচ্ছে, তাহলে শক্তিও কি কম উৎপন্ন হচ্ছে। যেটা তুমি বাল্ব থেকে পাচ্ছ আলোক শক্তি, সেটা কি কমে যাবে? না। তুমি যদি ক্ষমতা কম পাও, ধরো তুমি একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তি বাল্বকে দিচ্ছিলে বা বাল্বের ফিলামেন্টের মধ্যে খরচ হচ্ছিল, সেখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট রূপান্তরিত হচ্ছে আলোক শক্তিতে, একটা সার্টেন অ্যামাউন্ট রূপান্তরিত হচ্ছে তাপ শক্তিতে। আমি ধরলাম 50% আলোক শক্তিতে, যদিও এত হয় না, 10% 20% আলোক শক্তিতে, 80% 90% নষ্ট হয়ে যায় তাপ শক্তিতে।
ঠিক আছে, আমি ধরলাম যে 50% হচ্ছে বিদ্যুৎ শক্তি থেকে হবে তাপ শক্তি আর 50% হবে হচ্ছে আলোক শক্তি। সেক্ষেত্রে বিদ্যুৎ শক্তির মান যদি কমে যায় বা বৈদ্যুতিক ক্ষমতার মান যদি কমে যায়, উৎপন্ন আলোক শক্তির মান কমবে না? অবশ্যই কমবে। সো যখনই বাল্বের পাওয়ার কমে যাবে তখন কিন্তু বাল্ব কম লাইট দিবে, মানে বাল্বের ঔজ্জ্বল্যতা কমে যাবে। সো মাথায় রাখো, বাল্বের যদি পাওয়ার কম হয় বা পাওয়ার কমে যায় সেক্ষেত্রে কিন্তু বাল্বের ঔজ্জ্বল্যতা কমে যায়। এই যে আমরা বলি না কম পাওয়ারের বাল্ব, সেগুলো কিন্তু ডিম, তাই না? সেগুলো হচ্ছে তোমার লাইট কম। যেই বাল্বের পাওয়ার বেশি তার লাইটও বেশি বা ঔজ্জ্বল্যতা বেশি, ঠিক আছে? সো পাওয়ার যত বেশি হবে বাল্বের ঔজ্জ্বল্যতা তত বেশি হবে, ওকে? বা বাল্ব তত বেশি লাইট দিবে, ঔজ্জ্বল্যতা কি হবে? তত বেশি। বুঝেছো? একদম সহজ। এর জন্য যে বাসায় যখন ভোল্টেজ আপ ডাউন করে, যখন ভোল্টেজ কমে যায় দেখবা যে লাইট কমে আসতেছে, তাই না? লাইট কিছুটা ডিম হয়ে যায়। কেন? কারণ তখন হচ্ছে পাওয়ার কমে যায়। ওকে, পাওয়ার কিভাবে কমে? যদি এখানে আমার ভাইয়া 220 থেকে 180 হয়, মানে যদি 40 কমে, পাওয়ারও কি 40 কমবে? না, এরকম কোনো সম্পর্ক নাই। এরকম কোনো সম্পর্ক নাই। জাস্ট মাথায় রাখা লাগবে রোধের মানটা কনস্ট্যান্ট। রোধের মান কনস্ট্যান্ট রেখে হচ্ছে তোমার নতুন পাওয়ারটা বের করা লাগবে। এবং তুমি যদি এখানে একটা রিলেশন দ্বারা করাইতে চাও সেক্ষেত্রে ফর্মুলাটা এরকম হইতে পারে যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি ইজ ইকুয়ালস টু ভি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই পি। ওকে, কারণ যেহেতু রোধের মানটা কনস্ট্যান্ট, ওকে, বাই যেখানে পি প্রাইম। সো এখান থেকে হচ্ছে তুমি পি প্রাইমটা হয়তো বা বের করতে পারবা, বুঝছো? বা পি প্রাইম বাই পি ইজ ইকুয়ালস টু ভি প্রাইম বাই ভি হোল স্কোয়ার্ড। ওকে, সো এটা হচ্ছে সম্পর্ক। চাইলে যেখানেও লিখতে পারি পি প্রাইম বাই পি ইজ ইকুয়ালস টু ভি প্রাইম বাই ভি হোল স্কোয়ার্ড। ওকে, বুঝতে পেরেছেন? একদম সহজ। পারবো? তাহলে বাল্বের একটা বেসিক আইডিয়া চলে আসছে। বাল্বে কিন্তু যেরকম সাইডে লেখা থাকবে, বুঝছিস, সাইডে এরকম লিখে দিবে। ওকে, বাট এইটা হচ্ছে শুধুমাত্র এই ভোল্টেজের জন্য। এই ভোল্টেজে যখন তুই বাল্বটাকে কানেক্ট করবি তখন হচ্ছে এই ক্ষমতাটা পাবি। ভোল্টেজ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু বাল্বের ক্ষমতা চেঞ্জ হয়ে যাবে। ভোল্টেজ বাইরে গেলে তখন কিন্তু বাল্বের ক্ষমতা বাইরে যাবে, বাল্ব আরো বেশি উজ্জ্বলভাবে চলবে। ওকে, তাহলে আসো, বাল্বের একটা বেসিক আইডিয়া পেয়ে গেছি। এইবার হচ্ছে ম্যাথ। এই ম্যাথটাই হচ্ছে আসছিল, ঠিক আছে? তোমারে কি দিছে? তোমারে দিছে হচ্ছে একটা 220 ভোল্টের ব্যাটারি, এখানে কানেক্টেড আছে কি 100 ওয়াট, 50 ওয়াট এবং 25 ওয়াটের তিনটা বাল্ব। যদি কিছু বলে না দেয় বাল্বের ক্ষমতার ব্যাপারে বা এই ক্ষমতা কত ভোল্টেজের জন্য, আমরা ধরে নিব এই ক্ষমতা সব 220 ভোল্টের জন্য, ঠিক আছে? কোনো কিছু বলে না দিলে আমরা কি ধরে নিব? এই বাল্ব 220 ভোল্টে 100 ওয়াট ক্ষমতা দেয়, এই বাল্বও 220 ভোল্টে 50 ওয়াট ক্ষমতা দেয়, এই বাল্বও 220 ভোল্টে 25 ওয়াট ক্ষমতা দেয়, যদি কোনো কোয়েশ্চেনে উল্লেখ করা না থাকে কিছু। ওকে, কিন্তু তোমায় জিজ্ঞাসা করছে কোন বাল্বটা সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে। এখন এই ম্যাথ যদি এমসিকিউতে আসে, এমসিকিউতে যদি আসে তোমার কাছে কি মনে হবে? ভাইয়া এই বাল্বের ক্ষমতা সবচেয়ে বেশি, তাহলে ও সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে, তাই না? এটাই মনে হওয়ার কথা। আর ওটার ক্ষমতা সবচেয়ে কম, তাহলে ওটা সবচেয়ে কম উজ্জ্বলভাবে জ্বলবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে ওর ক্ষমতা 100 ওয়াট, ওর ক্ষমতা 50 ওয়াট, ওর ক্ষমতা 25 ওয়াট। কখন? যখন ভোল্টেজ 220 ভোল্ট। এখানে আমরা 220 ভোল্ট দিছি, বাট এই বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য কি 220 ভোল্ট? না। ওর দুই প্রান্তের বিভব পার্থক্য কি 220 ভোল্ট? না। ওর দুই প্রান্তের বিভব পার্থক্য কি 220 ভোল্ট? সেটাও না। এখানে তো 220 ভোল্ট পুরো সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য। এরা কিভাবে কানেক্টেড? শ্রেণী সমবায়ে কানেক্টেড। যদি শ্রেণী সমবায়ে কানেক্টেড হয়, কারেন্ট প্রবাহের মান সেম হয়, বাট দুই প্রান্তের বিভব পার্থক্য কি হয়? আলাদা আলাদা হয়। সো দেখা যাবে ওর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 220 ভোল্টের একটা অংশ, ওর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 220 ভোল্টের একটা অংশ, ওরটাও হবে 220 ভোল্টের একটা অংশ। আমার দেখা লাগবে ওই বিভব পার্থক্যে ওর পাওয়ার কত। এটা তো আইডিয়াল পাওয়ার 220 ভোল্টের জন্য। যখন ওকে 220 ভোল্টে কানেক্ট করবা তখনও 100 ওয়াট দিবে, যখন ওকে তুমি 220 ভোল্টে কানেক্ট করবা তখনও 50 ওয়াট দিবে, যখন ওকে তুমি 220 ভোল্টে কানেক্ট করবা তখনও 25 ওয়াট দিবে। বাট ওরা কেউই তো 220 ভোল্টে কানেক্টেড না, এক একজন এক একটা ভোল্টেজে কানেক্টেড। এইবার কেমনে বের করব? ওকে, তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা বাল্বের রোধ নির্ণয় করব। ধরলাম ওর রোধ হচ্ছে R1, ওর রোধ R2, ওর রোধ হচ্ছে R3। রোধ আমরা সবার আগে বের করব, ঠিক আছে? তাহলে আমাকে বলো R1, R2, R3 কত হবে? বলো R1 কেমনে বের করব? ওর ক্ষমতা হচ্ছে 100 ওয়াট, কখন? যখন ও 220 ভোল্টে কানেক্টেড। তাহলে হবে হচ্ছে V স্কোয়ার্ড বাই P1। V হচ্ছে 220 স্কোয়ার, P1 কত? 100। এখান থেকে আসবে 484 ওম, ঠিক আছে? সেকেন্ড বাল্বের রোধ কত হবে? সেকেন্ড বাল্বের রোধ হবে R2 ইজ ইকুয়ালস টু V স্কোয়ার্ড বাই P2। ওকে, তার মানে হচ্ছে 220 স্কোয়ার ডিভাইডেড বাই কত? 50।
কত 50। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করো এটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করা লাগবে, 484 ইন্টু 2 আসে কত 968 ওম। এটা হচ্ছে সেকেন্ড বাল্বের রোধ। 3 নাম্বার বাল্বের রোধ কত হবে? 3 নাম্বার বাল্বের রোধ হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি থ্রি, মানে হচ্ছে 220 স্কোয়ার ডিভাইডেড বাই পি থ্রি কত 25। তাহলে এখান থেকে ক্যালকুলেট করো 220 স্কোয়ার ডিভাইডেড বাই 25 আসে কত 1936 ওম। ঠিক আছে, কত 1936 ওম। তাহলে ভাইয়া এই তিনটা বাল্বের রোধ আমরা জানি না গেছি, এখন এই তিনটা বাল্বের মধ্যে কতটুকু বৈদ্যুতিক ক্ষমতা উৎপন্ন হচ্ছে সেইটা বা সেটার রেশিও আমরা কেমনে বের করতে পারি। আমি ধরলাম যখন বাল্বটা বা যেই প্রথম বাল্বটা এই সার্কিটে কানেক্টেড, তখন ওর মধ্যে উৎপন্ন বৈদ্যুতিক শক্তি বা বৈদ্যুতিক ক্ষমতা হচ্ছে P1, ওরটা হচ্ছে P2 বা P1 প্রাইম P2 প্রাইম, আর ওরটা হচ্ছে P3 প্রাইম। ঠিক আছে, এখানে কারেন্ট ফ্লো করছে কতটুকু? কারেন্ট ফ্লো করছে হচ্ছে আই অ্যাম্পিয়ার। আচ্ছা, প্রথম বাল্বের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট ফ্লো করছে, সেকেন্ড বাল্ব দিয়েও ততটুকুই করছে না? ততটুকুই করছে। থার্ড বাল্ব দিয়েও কি ততটুকুই করছে না? ততটুকুই করছে। কেন? কারণ সবগুলা বাল্ব সিরিজে কানেক্টেড। আমরা জানি এগুলো কিন্তু সব মানে রোধ হিসাবে আমরা কাউন্ট করব, মানে এখানে বাল্বের অন্য কোনো প্রপার্টি আমরা দেখবো না, আমরা দেখবো শুধুমাত্র রোধ। ওকে, সো এখানে তিনটা রোধ সিরিজে কানেক্টেড আছে। তিনটা রোধ যদি সিরিজে কানেক্টেড থাকে তাদের সবার মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে, তার মানে ওদের সবার তড়িৎ প্রবাহের মান হবে সমান। তাহলে তড়িৎ প্রবাহের মান যদি সমান হয়, আমি ধরতে পারি না ওর মধ্যে দিয়ে কারেন্ট আই, ওর মধ্যে দিয়েও কারেন্ট আই, ওর মধ্যে দিয়েও কারেন্ট আই, ধরা যায়। তাহলে বলেন প্রথম বাল্বের ক্ষমতা কত হবে এই সার্কিটে? প্রথম বাল্বের ক্ষমতা এমনিতে 100 ওয়াট। কখন? যখন ভোল্টেজ 220 ভোল্ট। এখন তো ভোল্টেজ 220 ভোল্ট না এই বাল্বের দুই প্রান্তে। আমার দেখা লাগবে এই অবস্থায় এই বাল্বের ক্ষমতা কত এই সার্কিটের মধ্যে। তাহলে P1 প্রাইম হবে হচ্ছে I স্কোয়ার্ড R1। ঠিক আছে, P2 প্রাইম কত হবে? P2 প্রাইম হবে হচ্ছে I স্কোয়ার্ড R2। ওকে, P3 প্রাইম কত হবে? P3 প্রাইম হবে I স্কোয়ার্ড R3। ওকে, এইটা হচ্ছে এই সার্কিটের মধ্যে এই বাল্বের ক্ষমতা, এইটা হচ্ছে এই সার্কিটের মধ্যে সেকেন্ড বাল্বের ক্ষমতা, এবং এইটা হচ্ছে এই সার্কিটের মধ্যে থার্ড বাল্বের ক্ষমতা। তিনজনের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করছে। তাহলে আমাকে বলো তো P1 প্রাইম, ওকে, P2 প্রাইম এবং P3 প্রাইমের রেশিও কত হবে? রেশিও হবে হচ্ছে R1 R2 R3। এরকম কেন হইলো? কারণ কারেন্ট তো সবার সেম, রেশিও নিতে গেলে কারেন্টের স্কোয়ার কাটাকাটি চলে যাবে। তাহলে এবার আমাকে বলো R1 R2 আর R3 এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে R3। 3 নাম্বার বাল্বের রোধ সবচেয়ে বেশি, তারপর 2 নাম্বার বাল্ব, তারপর হচ্ছে 1 নাম্বার বাল্ব। তাহলে যেই বাল্বের রোধ সবচেয়ে বেশি হবে সিরিজে কানেক্টেড, তার কি ক্ষমতাও সবচেয়ে বেশি হবে না? কারেন্ট তো সেম, সিরিজে যেহেতু কানেক্টেড সবার মধ্যে দিয়ে তো সেম কারেন্টই যাচ্ছে, কারেন্ট তো ডিফারেন্ট হওয়ার সুযোগ নাই। তার মানে আই স্কোয়ার্ডের মান সবার জন্য সেম। তাহলে পি এর মান ডিপেন্ড করবে কার উপর? এবার রোধের মানের উপর। যার রোধ যত বেশি তার বৈদ্যুতিক ক্ষমতাও হবে তত বেশি যখন তারা সিরিজে কানেক্টেড। তার মানে P3 হবে সবচেয়ে বড় বা P3 প্রাইম হবে সবচেয়ে বড়, তারপর P2 প্রাইম, তারপর হচ্ছে P1 প্রাইম। ওকে, তাহলে এই সার্কিটে সবচেয়ে বেশি বৈদ্যুতিক ক্ষমতা কার? এটা হচ্ছে 3 নাম্বার বাল্বের। কিন্তু ভাই 3 নাম্বার বাল্ব তো 25 ওয়াট, হ্যাঁ, যখন 220 ভোল্টে কানেক্টেড, বাট এখন তো 220 ভোল্টে কানেক্টেড না, এক একজন এক একটা ভোল্টেজে কানেক্টেড। সো এই সার্কিটের জন্য 3 নাম্বার বাল্বের ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি, তারপর 2 নাম্বার বাল্বের ক্ষমতা, তারপর হচ্ছে 1 নাম্বার বাল্বের ক্ষমতা। তাহলে এই সার্কিটে সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে কে? 3 নাম্বার বাল্ব। বুঝতে পেরেছেন? তো সবচেয়ে উজ্জ্বলভাবে কে জ্বলবে? এই বাল্বটা, ও হচ্ছে সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে। কোথায় লিখি? এখানে লিখি। ঠিক আছে, সবচেয়ে উজ্জ্বল ভাবে জ্বলবে। বুঝেছো? সহজ একদম, উজ্জ্বল ভাবে জ্বলবে। ক্লিয়ার গাইস? একদম একদম সহজ। বুঝছিস? প্রথমে হচ্ছে রোধের মান বের করব, দেন যেহেতু সিরিজে কানেক্টেড এখানে ক্ষমতা কমপ্লিটলি ডিপেন্ড করবে শুধুমাত্র রোধের মানের উপর। রোধের মানের সমানুপাতিক হবে কারণ কারেন্টটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, সবার মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট গেছে। ওকে ভাই, এখানে আমরা ভি স্কোয়ার্ড বাই আর কেন অ্যাপ্লাই করলাম না? একবার করতে পারতা। করার জন্য তোমার আবার এই প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করা লাগতো ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে। শুধু শুধু আরো একটা স্টেপ বেশি হইতো, রেজাল্ট সেমই আসতো। তুমি চাইলে এখানে ভি স্কোয়ার্ড বাই আর ওয়ান দিয়েও করতে পারো। সেক্ষেত্রে তোমার এই বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য, এই বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য, এই বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করে নেওয়া লাগবে।
দেন হচ্ছে ক্যালকুলেট করা লাগবে, তার মানে অ্যাডিশনাল একটা স্টেপ চলে আসবে। কি দরকার ভাই, কারেন্টের মান কনস্ট্যান্ট তিনটা বাল্বের মধ্যে দিয়ে সেটা ধরেই সলভ করো, তাহলে ইজিলি হয়ে যাবে। পারবো? সহজ না? একদম একদম সহজ। তাহলে এটা হচ্ছে সিরিজ কানেকশনের জন্য, যে তিনটা বাল্ব, তিনটা ডিফারেন্ট ক্ষমতার বাল্ব যদি সিরিজে কানেক্টেড থাকে তখন আসলে তাদের বৈদ্যুতিক ক্ষমতা সম্পূর্ণরূপে নির্ভর করে হচ্ছে রোধের উপর, এবং বৈদ্যুতিক ক্ষমতা হয় হচ্ছে রোধের সমানুপাতিক। যেই বাল্বের রোধ যত বেশি সেই বাল্ব তত বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এবং রোধ আমরা কেমনে বের করব? বাল্বের ইনিশিয়াল ক্ষমতা বা স্ট্যান্ডার্ড যে ক্ষমতা, যেটা প্যাকেটজাত করার সময় লেখা থাকে, সেটা তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে, সেটা 220 ভোল্টের জন্য। সেখান থেকে হচ্ছে আমরা ওদের রোধ প্রথমে বের করে নিব। যার রোধ যত বেশি হবে সে তত বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এই শ্রেণী সমবায়ে। ওকে, যদি ভাইয়া শ্রেণী সমবায় না হয়ে সমান্তরাল সমবায় হয়, শুধুমাত্র শ্রেণী সমবায় তো না, সমান্তরালও হইতে পারে, অবশ্যই হইতে পারে। ধরো আবারও ওই একই তিনটা বাল্ব তোমাকে দিয়ে দিছে, 100 ওয়াট, 50 ওয়াট আর হচ্ছে কত, 25 ওয়াট দিয়ে বলছে এইবার এরা সমান্তরালে যুক্ত এবং 220 ভোল্ট লাইনেই যুক্ত। ঠিক আছে, বুঝছো? কিন্তু এবার কিন্তু 220 ভোল্ট লাইনেই যুক্ত আছে। ঠিক আছে, তোমাকে জিজ্ঞাসা করছে হচ্ছে যে এদের মধ্যে কোনটা সবচেয়ে উজ্জ্বল ভাবে চলবে, কোনটা কি সবচেয়ে উজ্জ্বল ভাবে চলবে। তাহলে খেয়াল করো, এইবার যে 220 ভোল্ট লাইনেই যুক্ত আছে, এই ম্যাথ কিন্তু তোমার করার দরকারও নাই, বোঝাই যাচ্ছে সবচেয়ে বেশি উজ্জ্বল ভাবে চলবে হচ্ছে এইটা। ভাই আপনি কেমনে বুঝলেন এইটা? দেখো সমান্তরালে দুই প্রান্তের বিভব পার্থক্য কি থাকে, সেম থাকে। তাহলে এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, আমরা তাও ম্যাথ করে দেখবো, ম্যাথ ছাড়াও এটা সলভ করা সম্ভব। এটাই হইলে এটাও এ, এইটাও এ, এইটাও এ, এইটাও এ, এটা বি হইলে এটাও বি, এইটাও বি, এইটাও বি এবং এইটাও বি। দেখো তো এ আর বি এর বিভব পার্থক্য কত, 220 ভোল্ট। তাহলে এই বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, এ আর বি আছে না, 220 ভোল্ট। এই বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য 220 ভোল্ট, এই বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য 220 ভোল্ট। তাহলে এখানে তো ক্ষমতা দেওয়াও আছে 220 ভোল্টের জন্য এবং বাল্ব কানেক্টেডও আছে কিসে, 220 ভোল্টেই। তার মানে এই বাল্বকে যখন আমরা সার্কিটে লাগাবো বা সার্কিটে অ্যাড করব, তখন কিন্তু আমরা এই ক্ষমতাটাই পাবো। ঠিক আছে, ডিফারেন্ট কিছু পাওয়ার সুযোগ নাই, কারণ এই ক্ষমতা দেওয়াও আছে 220 ভোল্টের জন্য, সার্কিটে কানেক্টেডও আছে 220 ভোল্টের ব্যাটারি। তো দেখা যাবে এই বাল্বের দুই প্রান্তেও 220 ভোল্ট, এটার দুই প্রান্তেও 220, এটার দুই প্রান্তেও 220। ওকে, সো এই বাল্ব থেকে আমরা 100 ওয়াট পাবো, এখান থেকে 50 ওয়াট পাবো, এখান থেকে 25 ওয়াটই পাবো। সো উপরের যে বাল্বটা সেটা সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এখন এটা যদি ম্যাথমেটিক্যালি করা লাগে, লেটস সাপোজ পরীক্ষায় চলে আসছে ম্যাথমেটিক্যালি করা লাগতেছে, এমসিকিউতে আসলে তো করার দরকার নেই, বাট যদি রিটেন আসে সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রত্যেকটা বাল্বের রোধের মান সবার আগে বের করব। ঠিক আছে, R1, R2 এবং R3 কেমনে, একদম আগের মতো। R1 কত হবে বলো তো? R1 হবে V স্কোয়ার্ড বাই P1, মানে হচ্ছে 220 স্কোয়ার ডিভাইডেড বাই 100। এই 220 কি এখান থেকে আসছে? না, এই 220 কিন্তু এখান থেকে আসেনি। এই 220 হচ্ছে বাল্বের যে রেটেড ভোল্টেজ, যে বাল্বকে যদি আমি 220 ভোল্টে কানেক্ট করি তখন বাল্ব আমাকে 100 ওয়াট বৈদ্যুতিক ক্ষমতা দিবে। এখানে যদি 220 না থেকে 100 থাকতো, স্টিল এখানে কিন্তু 220ই বসতো। ঠিক আছে, কারণ এখানে যে রেটেড পাওয়ারটা দেওয়া আছে সেটা রেটেড ভোল্টেজ 220 এর জন্য। ওকে, সো সেখান থেকে যদি তুমি রোধ বের করতে চাও, সো অবশ্যই তোমার ভোল্টেজ 220 ব্যবহার করা লাগবে। এখানে 100 থাকলেও এখানে 220 বসবে, এখানে 200 থাকলেও এখানে 220 বসবে। ওকে গুড। সো এখানে যদি হিসাব করি আসবে হচ্ছে 484 ওম। দুই নম্বরেরটা যদি হিসাব করি একই কাহিনী, ভি স্কোয়ার্ড বাই P2, দেন হচ্ছে 220 স্কোয়ার ডিভাইডেড বাই P2 কত রে, 50, তাই না? তাহলে এখান থেকে আসে 968 ওম। এবং ফাইনালি R3 ভি স্কোয়ার্ড বাই P3। ওকে, বসাই দাও, ভির মান কত, 220 স্কোয়ার, P3 কত, P3 তিন নাম্বার বাল্বের ক্ষমতা কত রে, 25। তাহলে এখান থেকে কত আসে, একটু আগে ক্যালকুলেট করছিলাম বাট তাও আর একটা বার, জীবন একটা বেদনা, 1936 ওম। ঠিক আছে, সো আমরা তিনটা বাল্বের রোধ পেয়ে গেছি। এখন আমার দেখা লাগবে সার্কিটে যে বাল্বটা কানেক্টেড, ঠিক আছে, বা সার্কিটে যে কানেকশন, সেই কানেকশন অনুযায়ী আমরা এখান থেকে কতটুকু পাওয়ার পাইতে পারি। ধরো এখানে 220 ভোল্ট না থেকে তো 100 ভোল্ট থাকতেই পারে, 50 ভোল্ট থাকতেই পারে, যে কোনো কিছুই থাকতে পারে। সেখানে যদি র্যান্ডম যে কোনো ভোল্টেজ দেওয়া থাকে তখন আমরা কেমনে সলভ করবো? দেখো এখানে আমাদের বাল্বগুলো সমান্তরালে কানেক্টেড না, সমান্তরালে কানেক্টেড। যদি সমান্তরালে কানেক্টেড হয় সবার দুই প্রান্তের বিভব পার্থক্য সেম হবে না। যাই হোক না কেন, ধরো ওর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি প্রাইম, ওর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে ভি প্রাইম, ওর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে ভি প্রাইম। বিভব পার্থক্য কিন্তু আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। যদি তিনটা বাল্ব প্যারালালি কানেক্টেড থাকে বা সমান্তরালে কানেক্টেড থাকে, অবশ্যই সবার দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে, সেম হবে। তাহলে বলেন এইবার এই সার্কিটের মধ্যে এই বাল্বগুলোর ক্ষমতা আমরা কেমনে বের করব? প্রথম বাল্বের ক্ষমতা P1 প্রাইম হবে হচ্ছে V স্কয়ার ডিভাইডেড বাই R1,
ভাইয়া এইবার আই স্কোয়ার্ড আর কেন ইউজ করলাম না? কারণ এইবার এক একটা বাল্বের মধ্যে দিয়ে এক এক রকম কারেন্ট যাবে। সমান্তরালে কি হয়, কারেন্ট ভাগ হয়ে যায়, ভোল্টেজ থাকে সেম। সো এমন কিছু নাও যার মান কনস্ট্যান্ট, যাকে কাটাকাটি করে দেওয়া যাবে। বুঝছো? তুমি যদি দেখেন নাও আই আর আর, আই এর মানও চেঞ্জ হবে এক একটা বাল্বের জন্য, আর এর মানও চেঞ্জ হবে, কোনোটাকেই কাটতে পারবা না। এমন একজনকে নাও যার মান কনস্ট্যান্ট, যেন রেশিও নিলে একজন বাদ হয়ে যায়, তখন কম্পেয়ার করা হয়ে যাবে ইজি। ওকে, তো সমান্তরালে হচ্ছে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, এর জন্য আমরা এমন একটা ফর্মুলা নিব যে ফর্মুলার মধ্যে ভোল্টেজ আছে। ক্লিয়ার? গুড। ভাইয়া পি টু প্রাইম কত হবে? পি টু প্রাইম হবে হচ্ছে ভি স্কোয়ার্ড বাই আর টু। ওকে, এটা সেকেন্ড বাল্বের ক্ষমতা। ভাইয়া পি থ্রি প্রাইম কত হবে? পি থ্রি প্রাইম হবে হচ্ছে ভি স্কোয়ার্ড বাই আর থ্রি। এইটা হচ্ছে থার্ড বাল্বের ক্ষমতা। ওকে, তাহলে দেখেন তো এখান থেকে তিনটা বাল্বের ক্ষমতার যদি আমরা রেশিও নেই, রেশিও কি আসবে? পি ওয়ান প্রাইম, পি টু প্রাইম, পি থ্রি প্রাইম। এই রেশিও হবে ওয়ান বাই আর ওয়ান, ওয়ান বাই আর টু, ওয়ান বাই আর থ্রি। তার মানে যেই বাল্বের রোধ যত বেশি তার ক্ষমতা তত কম। যখন প্যারালাল কানেকশনে থাকবে, যেই বাল্বের রোধ যত বেশি হবে তার ক্ষমতা হবে তত কম, এবং যার রোধ যত কম হবে তার ক্ষমতা হবে তত বেশি, কারণ এখানে ক্ষমতাটা রোধের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ভোল্টেজ তো কনস্ট্যান্ট, তো রেশিও যখন নিবা তখন ক্ষমতা কি হয়ে যাবে? রোধের ব্যস্তানুপাতিক হয়ে যাবে। রোধ যত বেশি হবে ক্ষমতা তত কম হবে, রোধ যত কম হবে তত বেশি ক্ষমতা পাবে ওই বৈদ্যুতিক বাল্ব। তাহলে দেখেন এই তিনটা বাল্বের মধ্যে রোধ সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি হচ্ছে 3 নাম্বার বাল্বের। তাহলে ওর কাছ থেকে আমরা বৈদ্যুতিক ক্ষমতা কি পাবো? সবচেয়ে কম পাবো। তার মানে এইবার হবে হচ্ছে পি ওয়ান প্রাইমটা সবচেয়ে বড়, পি টু প্রাইমটা তার চেয়ে ছোট, এবং পি থ্রি প্রাইমটা সবচেয়ে ছোট। বুঝছো? এবং এইটাই অ্যান্সার আসার কথা ছিল, যেহেতু আমাদের 220 ভোল্টে কানেক্টেড, তো 100 ওয়াট হচ্ছে সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলার কথা ছিল। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 100 ওয়াট সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে। 100 ওয়াট বা প্রথম বাল্ব লিখতে পারো, প্রথম বাল্ব সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে। পারবা না? প্রথম বাল্ব সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে। ওকে, উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে দেখো এখান থেকে যদি একদম শর্টকাট মাথায় রাখতে চাও, যদি এগুলো এমসিকিউতে চলে আসে, এমসিকিউতে আসার একটা বড় সম্ভাবনা আছে। বাল্ব যদি সিরিজে কানেক্টেড থাকে তখন যার রোধ যত বেশি তার উজ্জ্বলতা হবে তত বেশি, আর বাল্ব যদি প্যারালাল কানেকশনে কানেক্টেড থাকে তাহলে যার রোধ যত কম তার উজ্জ্বলতা হবে তত বেশি। বুঝছো? সিরিজে রোধ যত বেশি, রোধের সাথে সম্পর্ক ওখানে সমানুপাতিক, কারণ ওখানে কারেন্টটা থাকে কনস্ট্যান্ট। তো রোধ যত বেশি হবে ক্ষমতা তত বেশি হবে, বাল্ব তত উজ্জ্বলভাবে জ্বলবে। আর সমান্তরালে রোধ যত কম হবে ক্ষমতা তত বেশি হবে, বাল্ব তত উজ্জ্বলভাবে জ্বলবে। ঠিক আছে, তাহলে সিরিজে দেখবো রোধ কার বেশি তার উজ্জ্বলতা বেশি, সমান্তরালে দেখবো রোধ কার কম তার হবে উজ্জ্বলতা বেশি, আর সমান্তরালে রোধ যার বেশি হবে তার উজ্জ্বলতা হবে সবচেয়ে কম। পারবো? গুড। এখন ভাইয়া ধরেন আমার মাথাটা একটু চক্কর দিল। কিরকম চক্কর দিল? আমাকে সমান্তরালও দিল না, আমাকে শ্রেণীও দিল না, আমাকে দিল দুইটার মিক্সড। দুইটার মিক্সড মানে কি ভাইয়া? দুইটার মিক্সড মানে হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা এইটা দিয়ে তোমার জিজ্ঞাসা করছে এখানে তিনটা বাল্ব আছে 220 ভোল্টে কানেক্টেড, এটা হচ্ছে 60 ওয়াট, এটা হচ্ছে 100 ওয়াট, এটাও 60 ওয়াট। ঠিক আছে, এগুলো কিন্তু সব রেটেড পাওয়ার। রেটেড পাওয়ার মানে হচ্ছে যদি আমি এই সার্কিটটাকে 220 ভোল্টে কানেক্ট করতাম, সার্কিটটাকে না, এই বাল্বটাকে যদি আমি 220 ভোল্টে কানেক্ট করতাম প্রত্যেকটা বাল্বকে, তখন আমি ক্ষমতা পেতাম 100 ওয়াট করে। এবার জিজ্ঞাসা করছে কোন বাল্বটা সবচেয়ে উজ্জ্বলভাবে চলবে। এইবার কেমনে করবা? কাজ সবসময় একই, আমরা প্রথমে বাল্বের ক্ষমতা না রোধ বের করব। কি বললাম? প্রথমে আমরা কি করব? প্রত্যেকটা বাল্বের রোধ বের করব। তো এটা হচ্ছে 1 নাম্বার বাল্ব, এটা হচ্ছে 2 নাম্বার বাল্ব, এন্ড লেট সাপোজ এটা হচ্ছে 3 নাম্বার বাল্ব। ওকে, প্রথম বাল্বের রোধ কত হবে? R1 ইজ ইকুয়ালস টু 220 স্কয়ার ডিভাইডেড বাই প্রথম বাল্বের ক্ষমতা 100, মানে হচ্ছে আগের মতোই 484। কত? 484 ওম। দ্বিতীয় বাল্ব এবং তৃতীয় বাল্বের রোধ সেম হবে, তাই না? দুইজনেরই ক্ষমতা 60 ওয়াট, 220 ভোল্টে, সো দুইজনের রোধ হবে সেম। 220 স্কয়ার ডিভাইডেড বাই কত? ক্ষমতা হচ্ছে 60। ওকে, এখান থেকে যদি ক্যালকুলেট করি 220 স্কয়ার ডিভাইডেড বাই 60 আসে কত? আসে হচ্ছে 806.67 ওম। ওকে, সো আমাদের কাছে তিনটা বাল্ব আছে, তিনটা বাল্বের রোধের মান আমরা জেনে গেছি। এখন আমাদের দেখা লাগবে তিনটা বাল্বের মধ্যে কোনটা সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে। প্রথমে আমরা 1 আর 2 কে কম্পেয়ার করি। বলো 1 আর 2 কেমনে যুক্ত? সিরিজে যুক্ত। দেখেই বোঝা যাচ্ছে 1 আর 2 কিভাবে যুক্ত? সিরিজে যুক্ত। তাহলে এই দুজনের মধ্যে কে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? যদি বাল্ব সিরিজে কানেক্টেড হয়, যেই বাল্বের রোধ যত বেশি
তার ঔজ্জ্বল্যতা হবে তত বেশি। তাহলে দেখো তো 1 আর 2 এর মধ্যে রোধ বেশি কার? 2 নাম্বারের। তাহলে যেহেতু 2 নাম্বারের রোধ বেশি, খেয়াল করো প্রথমে লেখো 1 এবং 2 কিভাবে কানেক্টেড? সিরিজে কানেক্টেড। ওকে, সিরিজে কি হয়? যার রোধ যত বেশি তার ঔজ্জ্বল্যতা তত বেশি। 1 আর 2 এর মধ্যে রোধ বেশি কার? 2 এর রোধ বেশি। তাহলে যেহেতু আমাদের 2 নাম্বার বাল্বের রোধ বেশি, যেহেতু R2 ইজ গ্রেটার দ্যান R1, আমরা কি বলতে পারি? 2 নাম্বার বাল্ব 1 নাম্বার বাল্বের চেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, বা 2 নাম্বার বাল্বে উৎপন্ন ক্ষমতা হবে 1 নাম্বার বাল্বে উৎপন্ন ক্ষমতার চেয়ে বেশি। ওকে, বা তুমি লিখতে পারো দ্বিতীয় বাল্ব প্রথম বাল্বের চেয়ে বা প্রথম বাল্বের তুলনায় বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। ঠিক আছে, বেশি উজ্জ্বলভাবে চলবে। বুঝেছো? সহজ একদম। ওকে, তাহলে ভাইয়া উপরের দুইটা তো বুঝে গেলাম, নিচেরটা কি হবে ভাইয়া? নিচেরটাকে আরো বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, এটা কেমনে বুঝবো? ওকে, এবার কম্পেয়ার করো সার্কিটের দুইটা ব্রাঞ্চের মধ্যে, এই ব্রাঞ্চ এবং তার নিচের ব্রাঞ্চ। আচ্ছা, উপরের ব্রাঞ্চের রোধ কত? উপরের ব্রাঞ্চের টোটাল রোধ কত বলো? উপরে হচ্ছে দুইটা বাল্ব আছে, একটা বাল্বের রোধ হচ্ছে 484 আর একটা বাল্বের রোধ হচ্ছে 806.67। তাহলে উপরের ব্রাঞ্চের রোধ কত হবে? তারা কেমনে কানেক্টেড? সিরিজে বা শ্রেণী সমবায়ে কানেক্টেড। তাহলে উপরের ব্রাঞ্চের রোধ হবে 484 প্লাস 806.67। তাহলে 484 প্লাস হচ্ছে 806.67 কত হয় রে? 1290.67। কত? 1290.67 ওম। তাহলে আমার কাছে সমান্তরাল সমবায় আছে, এখানে নিচে আছে একটা লাইন বা একটা শাখা, উপর আছে আর একটা শাখা। নিচের শাখার রোধ কত? নিচের শাখার রোধ হচ্ছে 806.67, উপরের শাখার রোধ কত? 1290.67। তাহলে আমার একটা কথা বলো, সমান্তরালে যেই লাইনে বা যেই বাল্বের রোধ হবে কম তার ক্ষমতা হবে বেশি। এটা একটু আগে পড়ে আসলাম না? শ্রেণীতে কি হয়? শ্রেণীতে হচ্ছে যার রোধ বেশি হয় তার ক্ষমতা বেশি হয়। সমান্তরালে কি হয়? যার রোধ কম হয় তার ক্ষমতা বেশি হয়। তাইলে উপরে যে দুইজন আছে তাদের মিলিত রোধ হচ্ছে 1290.67 আর নিচে যে আছে তার রোধ হচ্ছে 806.67। তার মানে নিচের জোনের ক্ষমতা উপরের দুইজনের মিলিত ক্ষমতার চেয়েও বেশি হয়ে যাবে। বুঝতে পারছেন? নিচের জনের যে রোধ সেটা কি উপরের দুই জনের মিলিত রোধের চেয়েও কম না? দুইজনের মিলিত রোধের চেয়েও কম। তার মানে নিচের জনের যে ক্ষমতা হয়ে যাবে সেটা হয়ে যাবে উপরের দুইজনের চেয়ে বেশি, কারণ সমান্তরালে রোধ যত কম হয় ক্ষমতা তত বেশি হয়। ঠিক আছে, সেখান থেকে আমরা বলতে পারবো আমাদের নিচের যে বাল্বটা আছে 3 নাম্বার বাল্বটা সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে, এর ক্ষমতা হবে সবচেয়ে বেশি, ক্ষমতা হবে সবচেয়ে বেশি। ওকে, এবং জ্বলবেও কিভাবে? এবং সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে, সবচেয়ে বেশি উজ্জ্বলতার সাথে বা উজ্জ্বলভাবে জ্বলবে। বুঝছো? একদম সহজ। দেখো তো এই টাইপের প্রবলেম যদি চলে আসে পরীক্ষায় পারবা না? যদি মিক্স করে দেয়, প্রথম দুটো তো একদমই সহজ, যদি মিক্স করে দেয় সেটাও আসলে পারাটা আহামরি কঠিন হবে না। শ্রেণী সমবায়ে তুমি হচ্ছে কাউন্ট করবা কেমনে বা হিসাব করবা কেমনে? রোধ দেখে, যার রোধের মান বেশি সে বেশি উজ্জ্বল হবে, আর সমান্তরালে হচ্ছে যার রোধের মান কম সে হচ্ছে তত বেশি উজ্জ্বল হবে। ঠিক আছে, পারবো? শিওর? ওকে, এখন প্রশ্ন এটাও আসতে পারে যে ভাইয়া যদি এরকম হয় যে আমার নিচের যে ব্রাঞ্চ তার যে রোধ সেটা আসলে এই দুজনের রোধের চেয়েও বেশি, তখন কি করব? তখন হচ্ছে প্রপার কারেন্ট সব বের করা লাগবে। এখানে দেখো, এখানে কিন্তু আমি কোনো হিসাব করি না, তাই না? কোনো ম্যাথমেটিক্যাল বা গাণিতিক হিসাব করছি? গাণিতিক হিসাব করি নাই, কিন্তু গাণিতিক হিসাব না করেই সলভ করা গেছে। যদি এরকম হয় যে না ওর যে রোধটা সেটা হচ্ছে এই দুইজনের রোধের চেয়েও বেশি, তখন আমার কি বলা লাগবে? তখন তো বলা লাগবে যে উপরের অংশের রোধ যেহেতু কম তার মানে উপরের অংশ বেশি উজ্জ্বল হবে, নিচের অংশ হবে কম উজ্জ্বল। তাহলে তখন ও কি ওর চেয়ে বেশি উজ্জ্বল নাকি ওর চেয়ে বেশি উজ্জ্বল নাকি দুইজনের চেয়েও কম উজ্জ্বল, সেটাকে আপনি বের করব। তখন হচ্ছে আমার পুরোপুরি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা লাগবে, আমার দেখা লাগবে কোন ব্রাঞ্চ দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, সবার ইন্ডিভিজুয়াল ক্ষমতা বের করতে হবে। ইন্ডিভিজুয়ালি যার ক্ষমতা যত বেশি হবে তার উজ্জ্বলতা হবে তত বেশি। ঠিক আছে, যেমন এটা বের করতে কিন্তু কোনো ব্যাপার না, তুমি রোধের বাল্বের পরিবর্তে রোধ চিন্তা করো, তুমি বাল্বটাকে রিপ্লেস করো হচ্ছে 484 ওহমের একটা রোধ দিয়ে, এই বাল্বটাকে রিপ্লেস করো হচ্ছে 806.67 ওহমের একটা রোধ দিয়ে, এবং এই বাল্বটাকেও রিপ্লেস করো 806.67 ওহমের একটা রোধ দিয়ে। দেন প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং কারেন্ট নির্ণয় করো, সেখান থেকে হচ্ছে বা যে কোনো একটা নির্ণয় করো, আইদার দুই প্রান্তের বিভব পার্থক্য অথবা কারেন্ট, সেখান থেকে প্রত্যেকটা রোধের ক্ষমতা বের করো V² বাই R অথবা I² R দিয়ে।
ঠিক আছে, সেটাই হচ্ছে এক একটা বাল্বের ক্ষমতা। যেই বাল্বের ক্ষমতা যত বেশি হবে তার উজ্জ্বলতা তত বেশি হবে। সহজ একদম। দেখেন পারবেন কিনা? বাল্ব কি ক্লিয়ার আমাদের এই 3 টাইপেরই আসতে পারে, এর চেয়ে বেশি কঠিন আসার কোনো কারণ নাই। এটাও আসবে বলে মনে হয় না, তাও দিলে দিতে পারে। আগের দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে সমান্তরাল। সমান্তরালটাও আসে না, কারণ সমান্তরালে কি হয়, ধরো ওই যে যেটা সবচেয়ে বেশি ওটাই তো বেশি উজ্জ্বলভাবে জ্বলতেছে। সো পোলাপান যদি নাও জানে ওই বাল্বের ক্ষমতা বেশি দেখে কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলে। ঝামেলাটা করে হচ্ছে পোলাপান শ্রেণী সমবায়। পোলাপান মনে করে যে আরে এটা তো 100 ওয়াট, এটা সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে চলে, বাট শ্রেণী সমবায় হয় উল্টা। যেটার ক্ষমতা থাকে কম, যেটা রেটেড পাওয়ার কম থাকে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলে, কারণ ওইটা রোধ হয় সবচেয়ে বেশি। ঠিক আছে, বুঝছেন কিনা? দেখেন বাল্ব ক্লিয়ার প্রথমটা সবচেয়ে ভালো মতো পারা লাগবে, শ্রেণী সমবায়টা। শ্রেণী সমবায়টা ভালো মতো পারলে আর সমস্যা নেই, সমান্তরালের টাইমনেও পারবা। দেখো বাল্ব ক্লিয়ার হলে হচ্ছে আমরা সামনে আগাবো, বুঝছি? ওকে। ও ভালো কথা, আমরা কি নামাজের ব্রেক দেওয়া লাগবে বলেন তো দেখি? তাহলে একটু নামাজের বিরতি দিব। আপনারা যদি নামাজ পড়তে যান সেক্ষেত্রে হচ্ছে আমরা নামাজের পর এসে শান শুরু করব। ওকে, সময় লাগবে না আর খুব বেশি। ক্লাস তো খুব বেশিক্ষণ হয়ও নাই, মনে 1 ঘন্টা হয়েছে না? এই তো মাত্র 1 ঘন্টা ক্লাস হয়েছে। আর আধা ঘন্টা 40 মিনিট পরে আপনাদের ছুটি দিয়ে দিব। ইন কেস আপনাদের নামাজের ব্রেক লাগে তাহলে হচ্ছে আমি 5 মিনিট বা 10 মিনিটের ছোট্ট একটা ব্রেক দিব, দিয়ে নামাজের পর আবার শুরু করব। দেখেন তো একটু জানান তো আমাকে, লাগবে কিনা আমাকে একটু বলেন। দাদা ছুটি দেন, এই যে ছুটি দিচ্ছি। আরে ছুটি তো দেওয়া যাবে না, শানটা অ্যাটলিস্ট একটু পড়ায়নি, শান পড়ায় ছুটি দিয়ে দিবনি। ঠিক আছে, নামাজের ব্রেক দিব, বলো তো, বলো লাগলে জানাও। আরে বাবা ছুটি দিচ্ছে, দিব তো ছুটি। 1 ঘন্টা ক্লাস করে ছুটি চাইলে হবে? এখন বড় হচ্ছে না, সেকেন্ড ইয়ার উঠে যাচ্ছ, সেকেন্ড ইয়ার উঠে যাচ্ছ, পড়াশোনা অনেক বাকি ভাই, বুঝতেছো না, বুঝতেছো না, এখন বুঝতেছো না। সময় হারাইলে, মানে সময় হারানোর পর কিন্তু বুঝেও লাভ হবে না। এখন একটু পড়াশোনা করা লাগবে, ঠিক আছে? ওকে, এরা কিছু বলেও না, ঠিক আছে? তোমরা কিছু বলবাও না, বরঞ্চ আমি দিয়ে দেই, পরে নিলে তোমরা আবার আমার ইয়া করবা। 5 মিনিটের একটা ব্রেক। যারা হচ্ছে নামাজ পড়বেন, নামাজ পড়ে আছেন, সমস্যা নেই, আমরা 5 মিনিট পর শুরু করতেছি। আমরা একবারে 50 শুরু করতেছি, হ্যাঁ? 7 মিনিটের একটা ব্রেক দিয়ে দিই। আপনারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আসেন, ঠিক আছে? আমরা 4:50-এ শুরু করে দিচ্ছি ক্লাস। ওকে, আপাতত এইটুকু সময়ের জন্য নামাজের বিরতি। ওকে ওকে। আর মানে মিনওয়াইল হচ্ছে আপনারা এই ম্যাথগুলো একটাবার একটু রিভিউ করে নেন, এই 3টা ম্যাথ বাল্বের। নামাজের পর এসে আমরা হচ্ছে শান শুরু করে দিচ্ছি। ওকে,
হোলা গাইস, আর উই ব্যাক। চলো চলো চলো, ক্লাস শুরু। বাচ্চারা তুমি কি আসছো নাকি ঘুমাই গেছো? ঘুমান যাবে না, ঠিক আছে? ক্লাস করতে হবে, পড়াশোনার মাঝখানে আবার কিসের ঘুম? পড়া লাগবে না? প্রচুর পড়াশোনা বাকি, এখন আসো। চলো গাইজ, আমরা শুরু করে দিচ্ছি আমাদের ক্লাসের দ্বিতীয় অংশ, এবং এখন হচ্ছে আমরা শান্ট পড়ব, এবং শান্ট পড়েই হচ্ছে আমরা আজকে ক্লাসের সমাপ্তি দিব। ও মাই গড, ও মাই গড, কেউ নাই নাকি? আয় হায়, কই গেলা তোমরা? ক্লাসের সময় হয়ে গেছে, আসো আসো আচ্ছা তোমরা, তারপর শুরু করি, ঠিক আছে? এই তো চলে আসছে পোলাপান। শুনো গাইজ, আমরা হচ্ছে, আচ্ছা এখানে লোগো আজকে এতগুলা হয়ে গেছে রে, লোগো ওভারল্যাপিং হয়ে গেছে। এটা কি আসলে পিডিএফ এর কোনো সমস্যা হইলো না কি হইলো? পিপিটি এক্সটা তো ঠিক ছিল, পিডিএফ এ এসে লোগোটা ব্রেক হয়ে গেল। আচ্ছা দেখবনি, সলভ করবো না, এটা সমস্যা নেই। ওকে, সো আমাদের প্রথম অংশ মোটামুটি শেষ হয়ে গেছে। বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক ক্ষমতা থেকে যা যা পড়াইছি এর মধ্যে থেকে কোয়েশ্চেন আসবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। স্পেশালি হচ্ছে আমি যে হিটারের ম্যাথটা করাইলাম, এই ম্যাথ দেখবা যে বেশ কয়েকবার অলরেডি বোর্ডে আসা ম্যাথ, ঠিক আছে? সো এই টাইপের কোয়েশ্চেন হর হামেশাই হচ্ছে বোর্ডে আসে। বোর্ডে হচ্ছে তোমার এই বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তির অংশটা অনেক গুরুত্বপূর্ণ। সো এখান থেকে যা যা পড়াইছি প্রত্যেকটা জিনিস তোমার এইচএসসি প্রিপারেশনের জন্য লাগবে, অবশ্যই ভালো মতো পড়া লাগবে। এবার আমরা পড়বো হচ্ছে শান্ট, ঠিক আছে? এখন শান্ট থেকে, শান্টে কিছু ছবি দেওয়া আছে, এটা দেখতে হচ্ছে এরকম। যখন তোমরা ল্যাবে পরবর্তীতে কাজ করবা তখন দেখতে পারবা যে এটা হচ্ছে শান্ট। শান্ট জিনিসটা আসলে কি? শান্ট হচ্ছে একটা নর্মাল তার, বুঝছো? বাট এটা কিছু পারপাস আছে, কিছু পারপাসের জন্য হচ্ছে এটা নাম দেওয়া হয়েছে শান্ট। মানে পারপাসটা কি সেটা আমাদের একটু বোঝা লাগবে, এবং খুবই সহজ, খুবই মানে খুবই সহজ। আসো, খুবই সহজ, আসো। ধর ইলেকট্রিক্যাল ডিভাইস আছে, কিরকম ইলেকট্রিক্যাল ডিভাইস? লেটস সাপোজ এরকম, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। ধরো একটা ইলেকট্রিক্যাল বাল্ব, একটা বাল্বের কথা চিন্তা করি। ধরো একটা বাল্ব, কি একটা বাল্ব, ধরো এরকম, ওকে? এখন এই বাল্বটার মধ্যে লেখা আছে যে ও সর্বোচ্চ কারেন্ট নিতে পারে, লেটস সাপোজ ম্যাক্সিমাম কারেন্ট নিতে পারে 2 অ্যাম্পিয়ার। এটার মানে কি? মানে হচ্ছে যদি 2 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট এই বাল্বের মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে আসলে বাল্বটা নষ্ট হয়ে যাবে। কেন ভাইয়া, কেন নষ্ট হয়ে যাবে? কারণ তুমি চিন্তা করো, এই বাল্বের কি একটা নির্দিষ্ট রোধ আছে না? কি আছে? একটা নির্দিষ্ট রোধ আছে। সো বাল্বের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করতেছে, বাল্বে কি তাপ শক্তি উৎপন্ন হচ্ছে? কতটুকু তাপ শক্তি উৎপন্ন হচ্ছে? বাল্বে উৎপন্ন তাপ শক্তি হচ্ছে I² RT, ওকে? এখন এই যে রোধ, রোধের মান তো নির্দিষ্ট। একটা নির্দিষ্ট সময় ধরে যদি কারেন্ট ফ্লো করে, দেখা যাবে আমরা একটা ম্যাক্সিমাম তাপ শক্তি পেয়ে যাব, এবং সেই ম্যাক্সিমাম তাপ শক্তি হচ্ছে Imax² RT। এটা কি ভাইয়া? এইটা হচ্ছে বাল্ব সর্বোচ্চ সহ্য করতে পারে এতটুকু তাপশক্তি। এর চেয়ে বেশি তাপশক্তি বাল্ব সহ্য করতে পারে না, ঠিক আছে? যদি এর চেয়ে বেশি তাপশক্তি উৎপন্ন হয় তখন বাল্ব নষ্ট হয়ে যাবে, ওকে? এর চেয়ে বেশি তাপশক্তি যদি উৎপন্ন হয় তাহলে বাল্ব নষ্ট হয়ে যাবে। তাপশক্তি উৎপন্ন হলে বাল্ব কি হবে? নষ্ট হয়ে যাবে। ওই যে ফিলামেন্ট যেটা আছে, ফিলামেন্ট পুড়ে যাবে, ঠিক আছে? বাল্ব নষ্ট হয়ে যাবে। বাল্ব নষ্ট হয়ে যাবে মানে হচ্ছে ফিলামেন্ট পুড়ে যাবে, ঠিক আছে? বা বাল্বের জায়গায় যদি অন্য কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্স থাকে, সেটার হয়তো বা ম্যাল ফাংশন হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, নষ্ট হয়ে যাবে, সহজ কথা, ঠিক আছে? কি হবে? ফিলামেন্ট যেটা আছে বাল্বের, সেটা পুড়ে যাবে, তারটা পুড়ে যাবে, ফিলামেন্ট পুড়ে যাবে, বুঝেছো? তার মানে ওর কিন্তু একটা ম্যাক্সিমাম কারেন্টের লিমিট আছে, এর চেয়ে বেশি কারেন্ট বাল্বের মধ্যে দিয়ে যাওয়া যাবে না। এখন ধরো সামহাও তুমি না জেনে ভুলে ভুলে কি করছো, এখান দিয়ে কারেন্ট ফ্লো করে দিছো হচ্ছে 3 অ্যাম্পিয়ার। যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট এই বাল্বের মধ্যে সামহাও আসে, তোমার বাল্ব কি আর থাকবে? ওই যে আমরা বলি না, বাল্বের তার কেটে গেছে, মানে হচ্ছে ফিলামেন্ট নষ্ট হয়ে গেছে, ওভার কারেন্ট ফ্লো করছে ভাই। ওভার কারেন্ট ফ্লো করার জন্য ওভার হিট প্রডিউস হয়েছে, এবং যখনই ওভার হিট প্রডিউস হবে তখনই ফিলামেন্ট ছিঁড়ে যাবে, এবং ফিলামেন্ট যদি ছিঁড়ে যায় তখন কি আর সার্কিট কমপ্লিট হবে? দেখো এখানে কি হচ্ছে, বাল্বের মধ্যে এরকম একটা সার্কিট আছে, ওকে? এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, তার জন্যই বাল্বটা জ্বলতেছে। যদি এই সার্কিটটা ছিঁড়ে যায় তখন কি এখান দিয়ে সার্কিট কমপ্লিট হবে? সার্কিট তো কমপ্লিট হবে না। সার্কিট যদি কমপ্লিট না হয় তখন কি কারেন্ট ফ্লো করবে বাল্বের মধ্যে দিয়ে? করবে না। বাল্ব জ্বলবে? জ্বলবে না, ওকে? সো যদি ওভার কারেন্ট ফ্লো করে বাল্বের মধ্যে দিয়ে, কি করে? যদি ওভার কারেন্ট ফ্লো করে, মানে ম্যাক্সিমাম কারেন্টের চেয়েও বেশি কারেন্ট ফ্লো করে, তখন বাল্বে ওভারহিট প্রডিউস হবে, এবং ওভারহিট যদি প্রডিউস হয় তখন আসলে ফিলামেন্ট ছিঁড়ে যাবে বা বাল্ব নষ্ট হয়ে যাবে। তো এটা থেকে আমরা বাল্বটাকে বাঁচাইতে পারি কিভাবে? বাঁচানোর জন্য আমাদের দরকার হয় শান্ট। শান্ট কি? শান্ট হচ্ছে খুবই ক্ষুদ্র রোধের একটা পরিবাহী তার, এবং এটাকে যুক্ত করা হয় সমান্তরালে। কিভাবে? সমান্তরালে।
কেন ভাইয়া সমান্তরালে যুক্ত করলে কি সুবিধা, কি এমন সুবিধা আমি পাবো সমান্তরালে যুক্ত করলে? তুমি চিন্তা করে দেখো, যখন এটা সমান্তরালে কানেক্টেড হবে, প্রথম কথা এটা হচ্ছে শান্ট, এটা রোধকে প্রকাশ করা হয় এস দ্বারা, এবং শান্টের রোধের মান হয় খুবই ক্ষুদ্র। কি? খুবই ক্ষুদ্র। ওকে, তোমাকে ধরো আমি দুইটা রোধ দিছি, কিরকম দুইটা রোধ এটা একটু বোঝার চেষ্টা করো। ধরো এখানে একটা রোধ আছে, এটা হচ্ছে 100 ওম, ঠিক আছে। এখানে একটা রোধ আছে, এটা ধরো 2 ওম। এখান দিয়ে কারেন্ট আসছে ধরো 5 অ্যাম্পিয়ার। বলো তো ম্যাক্সিমাম কারেন্ট কোন জায়গা দিয়ে যাবে? ম্যাক্সিমাম কারেন্ট যাবে হচ্ছে এই 2 ওমের মধ্যে দিয়ে। সমান্তরাল পথে যেই রাস্তায় রোধ যত কম, সেই রাস্তায় কারেন্টের মান হবে তত বেশি। ভাই কারেন্টের মান বেশি হবে এটা আমি কেন বিশ্বাস করব? তুমি চাইলে কারেন্ট ডিভাইডার রুল দিয়েও বের করতে পারো। ধরো এই 100 ওমের মধ্যে দিয়ে যাবে I1 পরিমাণ কারেন্ট, এবং 2 ওমের মধ্যে দিয়ে যাবে I2 পরিমাণ কারেন্ট। তাহলে I1 এর মান কত হবে? I1 এর মান হবে 2 ডিভাইডেড বাই 2 প্লাস 100 মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট 5, তার মানে 10 ডিভাইডেড বাই 102। মানে পুরা 5 অ্যাম্পিয়ারের মধ্যে মাত্র 10 ডিভাইডেড বাই 102 যাবে হচ্ছে আমার 100 ওমের মধ্যে দিয়ে, বাকি পুরা কারেন্টটাই যাবে এই 2 ওমের মধ্যে দিয়ে। ওকে, তাহলে সমান্তরালে যদি দুইটা রোধ কানেক্টেড থাকে, মূল প্রবাহের বেশিরভাগ প্রবাহ যাবে হচ্ছে যেই রোধের মান কম তার মধ্যে দিয়ে। তাহলে আমার কাছে একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্স আছে, একটা বাল্ব, তার রোধের মান যথেষ্ট বেশি, 50 ওম, 60 ওম, 100 ওম, এরকম কিছু একটা হবে। তার সাথে আমি খুবই ক্ষুদ্র রোধের একটা পরিবাহী তার সমান্তরালে যুক্ত করছি। তাহলে এইবার বলো কি হবে? এই বেশ যে কারেন্টটা আসবে, এই পুরা কারেন্ট কি এবার বাল্বের মধ্যে দিয়ে যাবে? না, কারেন্টটা ভাগ হয়ে যাবে। কারেন্টের একটা অংশ যাবে বাল্বের মধ্যে দিয়ে, আর একটা অংশ যাবে হচ্ছে শান্টের মধ্যে দিয়ে, এবং এটাকে আমরা বলি শান্টের কারেন্ট। দেখা যাবে ম্যাক্সিমাম কারেন্ট চলে যাবে শান্টের মধ্যে দিয়ে, এখান দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যাবে। ওকে, যদি এখান দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট চলে যায়, সেক্ষেত্রে আমার এই ডিভাইসে কি ওভার কারেন্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে না? ধরো তুমি বললা যে ভাইয়া 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসলে এবার কি বাল্ব পুড়বে না? এবার বাল্ব পুড়বে না। কেন? কারণ 3 অ্যাম্পিয়ারের মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট চলে যাবে শান্ট দিয়ে, বাল্ব দিয়ে যাবে খুবই অল্প পরিমাণ কারেন্ট, তখন সেটা অবশ্যই লিমিটের চেয়ে কম হবে এবং আলটিমেটলি বাল্বটা আর পুড়বে না। এটাই হচ্ছে শান্টের পারপাস। প্রোটেকশন পারপাসে আমরা কি করি? শান্ট ইউজ করি। তাহলে শান্ট হচ্ছে কি খুবই ক্ষুদ্র মানের একটা রোধ, যাকে আমরা যুক্ত করি সমান্তরালে। কার সমান্তরালে? যেই ডিভাইসটাকে আমরা প্রোটেক্ট করতে চাচ্ছি, যাকে আমরা ওভার কারেন্ট বা ওভার হিটিং এর হাত থেকে বাঁচাইতে চাচ্ছি, তার সমান্তরালে কানেক্ট করি। বুঝতে পারছেন? এবং এই যে কানেকশনটা, এই কানেকশনটা আলটিমেটলি আপনার ডিভাইসটাকে কি করবে? প্রোটেক্ট করবে। সো এখানে কি হবে? বাল্ব প্রোটেক্টেড। বুঝতে পেরেছো? সো এই যে ক্ষুদ্র মানের একটা তার দিয়ে বা ক্ষুদ্র মানের একটা তার সমান্তরালে যুক্ত করে তুমি বাল্বটাকে প্রোটেক্ট করলা, এই ক্ষুদ্র রোধের যে তারটা সেটাকে আমরা বলি হচ্ছে শান্ট। মনে থাকবে, শান্ট একদম সহজ না? একদম সহজ। এখন তুমি দেখবা তোমার বইয়ে শান্টের কিছু ফর্মুলা আছে, এবং এই ফর্মুলাগুলো আর কিছুই না, সবই কারেন্ট ডিভাইডার রুল। তুমি যদি তোমার বইটা একটু খোলো, দেখবে এরকম কিছু একটা পাবা, যেই হচ্ছে একটা মেইন রোধ, ঠিক আছে? এটা হচ্ছে সেই ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্সটা বা আমার সেই বৈদ্যুতিক যন্ত্রটা যাকে আমি বাঁচাইতে চাই। হইতে পারে কোনো লাইট, হইতে পারে কোনো ফ্যান, হইতে পারে কোনো মোটর, ইট ক্যান বি এনিথিং। ওকে, ধরো তার রোধ হচ্ছে আর, তাকে আমার সেভ করা লাগবে। কি থেকে সেভ করা লাগবে? ওভার কারেন্ট থেকে, বা এই যে টোটাল কারেন্ট আসতেছে, এই টোটাল কারেন্টের হাত থেকে সেভ করা লাগবে। তার জন্য আমি কি করব? আমি সমান্তরালে বা প্যারালালে একটা শান্ট যুক্ত করে দিব। শান্ট যুক্ত করলে যেটা হবে, টোটাল কারেন্টের একটা অংশ যাবে হচ্ছে এখান দিয়ে, এবং অবশিষ্ট অংশটা যাবে হচ্ছে শান্টের মধ্যে দিয়ে। ওকে, এবং দেখা যাবে ম্যাক্সিমাম কারেন্টই শান্টের মধ্যে দিয়ে ফ্লো করতেছে। এখান থেকে দুইটা প্রশ্ন তোমাকে করে, একটা হচ্ছে আমার যে মেইন ডিভাইসটা, সেই ডিভাইসের কারেন্ট কত এবং শান্টের কারেন্ট কত, কেমনে বের করবা? কারেন্ট ডিভাইডার রুল ভাই। এখানে মেইন ডিভাইসের কারেন্ট কত হবে? কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করো, এস ডিভাইডেড বাই এস প্লাস আর মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। শান্টের কারেন্ট কত হবে? শান্টের কারেন্ট হবে হচ্ছে আর ডিভাইডেড বাই এস প্লাস আর মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। এটাই, ঠিক আছে? একদম সহজ। এই দুইটার যে কোনোটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এখানে শান্টের কারেন্ট কত, বা এখানে জিজ্ঞাসা করতে পারে মেইন ডিভাইসের কারেন্ট কত। আর একটা প্রশ্ন করে শান্টের গুণক কত। শান্টের গুণকটা কি জিনিস? দেখো, খুবই সহজ। ধরো আমি যদি এখানে শান্টটা যুক্ত না করতাম, বুঝছো? আমি যদি এখানে শান্ট যুক্ত না করতাম, এটা তো শান্ট যুক্ত করার পরে যদি আমি শান্ট কানেক্ট না করতাম, তাহলে রোধটা এরকমই থাকতো, আর মানের রোধ, এবং পুরা কারেন্টটাই কি আমার রোধের মধ্যে দিয়ে ফ্লো করে চলে যেত, তাই না? ইন কেস ধরো শান্ট কানেক্টেড না, সেক্ষেত্রে কি পুরা কারেন্টে আমার রোধের মধ্যে দিয়ে যাবে। তাহলে শান্ট কানেক্ট করার আগে এই রোধ বা এই যন্ত্রের মধ্যে কারেন্ট ছিল কত? কারেন্ট ছিল হচ্ছে আই। শান্ট কানেক্ট করার পরে এই যন্ত্রের মধ্যে কারেন্ট কত? আই না, এখন কারেন্ট হয়ে গেছে I1। এই I1 কে কত দিয়ে গুণ করলে তুমি আগের কারেন্টটা পাবা?
বলো তো শান্ট যুক্ত করার পরের কারেন্ট হচ্ছে I1। ওকে, লেখো শান্ট যুক্ত করার পরের কারেন্ট, শান্ট যুক্ত করার পরের কারেন্ট। ঠিক আছে, আর আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে শান্ট যুক্ত করার আগের কারেন্ট। ঠিক আছে, যুক্ত করার পূর্বের কারেন্ট। ওকে, কোনটা বড় বলো বলো বলো, কোনটা বড়? অবশ্যই শান্ট যুক্ত করার পূর্বের কারেন্টটা বড়। আগে যে কারেন্টটা ছিল সেটা কি বড় না? অবশ্যই বড়। শান্ট যুক্ত করার পর তো আমার ডিভাইসের মধ্যে কারেন্ট কমে গেছে, তাহলে এই যে কারেন্টটা কমে গেল শান্ট যুক্ত করার পরে, সেটাকে কত দিয়ে গুণ করলে শান্ট যুক্ত করার আগের কারেন্টের সমান হবে? দেখো শান্ট যুক্ত করার আগের কারেন্ট ছিল I, শান্ট যুক্ত করার পরে ডিভাইসের কারেন্ট কত? I1, এবং I1 এর মান অবশ্যই লেস দেন I1 কে কত দিয়ে গুণ করলে তুমি আবার I পাবা বলো? I1 কে এই যে I1 কে যদি তুমি S প্লাস R ডিভাইডেড বাই R দিয়ে, সরি ডিভাইডেড বাই S দিয়ে গুণ করো, তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে আগের কারেন্ট, তাই না? শান্ট যুক্ত করার উল্টা লিখলাম, উল্টা লিখেছি, I1 কে গুণ করা লাগবে। I1 কে যদি তুমি S প্লাস R ডিভাইডেড বাই S দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে তুমি শান্ট যুক্ত করার আগের কারেন্টটা পেয়ে যাবা। ওকে, সো শান্ট যুক্ত করার পর ডিভাইসের মধ্যে যে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, শান্ট যুক্ত করার আগে হচ্ছে I পরিমাণ কারেন্ট যাচ্ছিল, তাহলে পরের কারেন্টটাকে আমি যদি এইটা দিয়ে গুণ করি আমি আগের কারেন্টটা ফিরে পাবো, রাইট? এইটাকে বলা হয় হচ্ছে শান্টের গুণক। ওকে, এটাকে কি বলা হয়? শান্টের গুণক। ওকে, লজিক আহামরি নাই, নাম দিছে শান্টের গুণক, মুখস্থ রাখা লাগবে আর কি। এটাকে আমরা কি বলি? শান্টের গুণক। ওকে, তাহলে যদি কখনো শান্টের গুণক বের করতে বলে, এটা কিন্তু আসে এমসিকিউতে, আসে প্রচুর পরিমাণে আসে। S প্লাস R ডিভাইডেড বাই S, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। তোমার এরকম একটা ছবি দিবে, দিয়ে বলবে শান্টের গুণক কত? S প্লাস R, দুইটা রোধের যোগফল ডিভাইডেড বাই শান্তির রোধ। ওকে, কি দুইটা রোধের যোগফল, যেই দুইজন প্যারালালে যুক্ত, ডিভাইডেড বাই শান্টের রোধ, এটাই হচ্ছে শান্টের গুণক বা কোএফিসিয়েন্ট অফ শান্ট। ঠিক আছে, শান্টটাকে লেখা হয় এইভাবে, SHUNT, শান্ট। পারবো? ঠিক আছে, এতটুকুই শান্টের ফর্মুলা এগুলাই। তাহলে শান্টের দুইটা যে রোধ আছে, সেই দুইটা রোধের মধ্যে কারেন্ট বের করার ফর্মুলা জানা লাগবে। এটা আর কিছুই না, এটা বেসিক্যালি কারেন্ট ডিভাইডার রুল। এটা কি? কারেন্ট ডিভাইডার রুল। এবং আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে শান্টের গুণকের ফর্মুলা। আর শান্ট কি পারপাসে আমরা ইউজ করি? ডিভাইসকে প্রোটেক্ট করার জন্য। কিসের জন্য ইউজ করি? ডিভাইসকে প্রোটেক্ট করার জন্য, যেন ডিভাইসের মধ্যে দিয়ে ওভার কারেন্ট না যায়, যেন ওভার হিট প্রডিউস না হয়ে বা ওভার হিট প্রডিউস না হয়। কারণ ওভার হিট প্রডিউস হলে আমার যে ডিভাইসটা আছে সে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সে থেকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে আমরা শান্ট ইউজ করি। পারবো? আসো ম্যাথ করি। চলো শান্টের ম্যাথ। এই যেখানে লেখা আছে শান্ট কি? অল্প মানের একটা রোধ যাকে গ্যালভানোমিটারের সাথে বা অন্য কোনো ডিভাইসের সাথে আমরা সমান্তরালে যুক্ত করে যেন গ্যালভানোমিটারটা পুড়ে বা ছিঁড়ে যাওয়া থেকে রক্ষা পায় এবং মূল প্রবাহ অক্ষুণ্ণ থাকে। দেখো আমাদের মূল প্রবাহের মানে কিন্তু কোনো চেঞ্জ আসে না আলটিমেটলি। যখন তুমি এই জায়গা থেকে অতিক্রম করবা, এখানে আসলে কিন্তু মূল প্রবাহের মান আবার আই, তাই না? এখানে এসে আইটা দুই ভাগে ভাগ হইছে, আবার এখানে যখন আমরা ব্যাক করছি আমরা কিন্তু আবার পুরো কারেন্টটা পাইছি। সো মেনওয়াইল আমার ডিভাইসটা প্রোটেক্টেড হইছে এবং ডিভাইস অতিক্রম করার পরে কারেন্টের মানে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, সেম আগেও আই ছিল এখন আই আছে, এমন না যে এখানে আই কিছুটা হারাই যাবে। এখানে অতিক্রম করার পর কারেন্টের মান আবার সেমই থাকবে। ওকে, গ্রেট। এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয় হচ্ছে গ্যালভানোমিটারের জন্য, এর জন্য গ্যালভানোমিটারের কথা লেখা আছে। আর শান্টের যে রোধ সেটার মান হয় হচ্ছে খুবই খুবই ছোট বা খুবই খুবই অল্প। ওকে, কেন অল্প হয়? কারণ হইছে আমার তো মেইন ডিভাইসের মধ্যে কারেন্টের মানটা কমান লাগবে, এর জন্য হচ্ছে শান্টের রোধের মান হয় কম, যেন ম্যাক্সিমাম কারেন্ট শান্ট দিয়ে পাস হয়ে যেতে পারে বা বাইপাস হয়ে যেতে পারে। ওকে, গ্রেট ভাইয়া। আসো কি বলছে? গ্যালভানোমিটারের মধ্যে মোট প্রবাহের 10% প্রবাহিত হলে শান্টের মান কত বা শান্টের রোধের মান কত? তোমাকে গ্যালভানোমিটারের রোধ দিয়ে দিছে হচ্ছে 500 ওম। তার মানে ব্যাপারটা হচ্ছে এই, এখানে একটা গ্যালভানোমিটার আছে, তার রোধ হচ্ছে কত? 500 ওম। আমাকে বলছে এখানে একটা শান্ট কানেক্ট করা লাগবে, এমন মানের একটা শান্ট কানেক্ট করা লাগবে যেন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে টোটাল কারেন্টের 10% কারেন্ট ফ্লো করে। তার মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত হবে? গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহিত কারেন্ট হবে 0.1 ইন্টু আই। মোট কারেন্টের 10% মানে 0.1 গুণ। বলো গ্যালভানোমিটারের কারেন্টের ফর্মুলা কি? সহজ, এগুলো একদম সহজ, খালি কারেন্ট ডিভাইডার রুল। এই গ্যালভানোমিটারের কারেন্টের ফর্মুলা কি হবে বলতো? I1 হবে হচ্ছে S ডিভাইডেড বাই S প্লাস G মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট, কারেন্ট ডিভাইডার রুল। তাহলে বলেন I1 হবে হচ্ছে 0.1 ইন্টু I ইজ ইকুয়ালস টু S ডিভাইডেড বাই S প্লাস G মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। তাহলে আসবে হচ্ছে S প্লাস G ইজ ইকুয়ালস টু 10S, দ্যাট মিনস 9S ইজ ইকুয়ালস টু G। তার মানে S এর মান হবে G ডিভাইডেড বাই
9। জি এর মান কত? গ্যালভানোমিটারের রোধ 500 ওম ডিভাইডেড বাই হচ্ছে 9। 5 নং হচ্ছে 45, 55.55 ওম। বুঝছো? কত হবে? 55.55 ওম। এত মানের একটা সার যদি আমরা যুক্ত করি গ্যালভানোমিটারের সাথে, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে হচ্ছে মূল প্রবাহের 10% ফ্লো করবে। ওকে, এগুলো রিটেনে খুব কম আসে। হ্যাঁ, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। শান্ট থেকে রিটেনে আমি প্রবলেম খুব বেশি আসতে দেখি নাই, আসলেও গ নাম্বারে আসে কলেজ পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় আসতে দেখিনি, কারণ আর অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার মতো এগুলো হচ্ছে এমসিকিউতে বেশি আসে। সো আসলে কিন্তু পারা লাগবে। নেক্সট কি বলছে দেখো, শান্টের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে তোমাকে সব কিছু দেওয়াই আছে, ঠিক আছে। এখানে টোটাল কারেন্ট 50 অ্যাম্পিয়ার, দেন হচ্ছে শান্টের রোধ হচ্ছে 1 ওম, এবং আমাদের যে গ্যালভানোমিটার তার রোধ দেওয়া আছে কত? 1000 ওম। দিয়ে প্রশ্ন করছে শান্টের মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো করবে, দ্যাট মিন্স আমাদের এটা বের করা লাগবে আই প্রাইম। আমি ধরলাম এটা হচ্ছে শান্টের রোধ এস, এবং গ্যালভানোমিটারের রোধ জি দেওয়া আছে কত? 1000। তাহলে বলো শান্টের মধ্যে প্রবাহিত কারেন্ট কত হবে? কেমনে বের করবা? কারেন্ট ডিভাইডার রুল। শান্টের কারেন্ট বের করতেছো না, তাহলে উপরে যাবে গ্যালভানোমিটারের রোধ, নিচে এস প্লাস জি মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। গ্যালভানোমিটারের রোধ কত রে? 1000 ডিভাইডেড বাই এস এর মান কত? এস এর মান হচ্ছে 1 প্লাস 1000, এবং টোটাল কারেন্ট হচ্ছে 50। তাহলে 50 ইন্টু 1000 ডিভাইডেড বাই 1001। যদি ক্যালকুলেট করি, উপরে হচ্ছে 50 ইন্টু 1000 ডিভাইডেড বাই 1001 কত হয়? হয় হচ্ছে 49.95 অ্যাম্পিয়ার। তাহলে খেয়াল করো, টোটাল কারেন্ট আসছিল 50 অ্যাম্পিয়ার, তার মধ্যে 49.95 অ্যাম্পিয়ারই চলে গেছে শান্টের মধ্যে। তার মানে বাকি 0.05 অ্যাম্পিয়ার যাবে হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের মধ্যে। বুঝতে পারছো? একদম সহজ। পারবা না বলো তো? খুবই 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 সহজ। এবং এখানে একটা কারণও আছে যে আমরা শান্টকে যে গ্যালভানোমিটারের মধ্যে ইউজ করি, কেন গ্যালভানোমিটারের মধ্যে ইউজ করি? অন্য সব যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্স সেগুলোর মধ্যে খুব বেশি শান্ট ইউজ করা হয় না, কারণ তুমি যখন শান্ট ইউজ করবা তখন কিন্তু কারেন্টের মান চেঞ্জ হয়ে যাবে ওই মেইন যে ডিভাইসটা তার মধ্যে। ওকে, এখন আমার যদি এমন কোনো ডিভাইস হয় যেখানে কারেন্টের মান চেঞ্জ হলে সমস্যা আছে, সেখানে কিন্তু শান্ট ইউজ করা যাবে না। যেমন ধরো তুমি এই কেসটায় তুমি শান্ট ইউজ করতে পারবা না। ধরো তোমার কাছে একটা অ্যামিটার আছে, ঠিক আছে, তুমি বললো আমার অ্যামিটারটাকে প্রোটেক্ট করা লাগবে, এখানে কি শান্ট ইউজ করা যাবে? না, শান্ট ইউজ করা যাবে না। কেন করা যাবে না? অ্যামিটারের কাজ কি? অ্যামিটার হচ্ছে কারেন্ট মাপে। তুমি যদি এখানে একটা শান্ট ইউজ করো, ধরো একটা শান্ট ইউজ করলাম, এখান দিয়ে কারেন্ট আসলো 2 অ্যাম্পিয়ার, এবং 2 অ্যাম্পিয়ারের মধ্যে 1.7 অ্যাম্পিয়ার হচ্ছে শান্ট দিয়ে চলে গেল। অ্যামিটার দিয়ে যাবে কতটুকু? অ্যামিটার দিয়ে যাবে হচ্ছে 0.3 অ্যাম্পিয়ার। তাহলে অ্যামিটার মাপবে কোনটা? অ্যামিটার কি 2 অ্যাম্পিয়ার মাপতে পারবে? না, অ্যামিটার তখন মাপবে 0.3 অ্যাম্পিয়ার। এটা কি কারেক্ট রিডিং? না, আমার সার্কিটে ফ্লো করতেছিল 2 অ্যাম্পিয়ার, অ্যামিটার মাইপে দিল 0.3 অ্যাম্পিয়ার, হইলো কিছু? হইলো না। সো যেই জায়গায় কারেন্টের মান ইম্পর্টেন্ট, যেখানে কারেন্টের ভ্যালুর উপর অনেক কিছু নির্ভর করতেছে, সেই জায়গায় কিন্তু শান্ট ইউজ করা যাবে না। গ্যালভানোমিটারে কোনো সমস্যা নাই। কেন? কারণ গ্যালভানোমিটার হচ্ছে শুধুমাত্র কারেন্টের অস্তিত্ব নির্ণয় করে, কারেন্টের মান নির্ণয় করে না। সো এখান দিয়ে 0.3 অ্যাম্পিয়ার গেলেও গ্যালভানোমিটারে কাটা বিক্ষেপ দিবে, 1.7 অ্যাম্পিয়ার গেলেও গ্যালভানোমিটারে কাটা বিক্ষেপ দিবে। সেক্ষেত্রে মানটা ইম্পর্টেন্ট না, কারেন্ট যাচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট। সো এই জায়গায় হচ্ছে শান্ট ইউজ করলে সমস্যা নাই। বাট অ্যামিটারে যদি শান্ট ইউজ করে তাহলে কিন্তু সমস্যা, কারণ অ্যামিটার তো কারেন্টের মান মেপে দিচ্ছে। কারেন্ট আসলো 2 অ্যাম্পিয়ার, অ্যামিটারের মধ্যে গেল 0.3 অ্যাম্পিয়ার, অ্যামিটার কিন্তু 2 অ্যাম্পিয়ার মাপতে পারবে না, মাপবে হচ্ছে 0.3 অ্যাম্পিয়ার। তখন কিন্তু তোমার ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? সো সব জায়গায় শান্ট ব্যবহার করা যাবে না। যেখানে কারেন্টের ভ্যালু ইম্পর্টেন্ট সেখানে আমরা শান্ট ইউজ করতে পারবো না। যেখানে কারেন্টের ভ্যালু ইম্পর্টেন্ট না, জাস্ট কারেন্টের এক্সিস্টেন্সটা ইম্পর্টেন্ট, মান বের করবো না আমরা কারেন্টের, সেখানে হচ্ছে আমরা শান্ট ইউজ করতে পারবো। ওকে, গুড। নেক্সট কি বলছে? বলছে শান্টের গুণক কত। দেখো এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ডিরেক্ট দিয়ে দিবে, এরকম একটা সার্কিট দিবে, দিয়ে জিজ্ঞাসা করবে শান্টের গুণক নির্ণয় করো। বলো শান্টের গুণকের ফর্মুলা কি শিখছি? শান্টের গুণক হচ্ছে দুইটা রোধের মানের যোগফল, ঠিক আছে, ভাগ হবে কি দিয়ে বলতো? ভাগ হবে হচ্ছে শান্টের রোধের মান দিয়ে। ওকে, তাহলে দুইটা রোধের মান কত? শান্টের রোধ হচ্ছে 1 ওম, গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 1000, আর নিচে হচ্ছে শান্টের রোধ 1, তার মানে হবে হচ্ছে 1001। এটাই শান্টের গুণক। বুঝতে পারছিস? একদম সহজ, মানে এখানে কোনো কঠিন কোনো কিছুই নাই শান্টের মধ্যে, জাস্ট ওই একই ফর্মুলা। 3টা প্রশ্নই করতে পারে, একটা হচ্ছে শান্টের মধ্যে কতটুকু কারেন্ট যাবে, গ্যালভানোমিটারের মধ্যে কতটুকু কারেন্ট যাবে, আর শান্টের গুণক কত, এর বাইরে কিছু নাই। পারবো? গুড। লাস্টেরটায় আসো। লাস্টেরটায় কি বলছে দেখো,
বলছে 20 ওম রোধের একটা গ্যালভানোমিটারের সাথে কত ওমের একটা শান্ট যুক্ত করলে গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ মাত্রা শান্ট যোগের আগে এবং পরে যথাক্রমে 1 অ্যাম্পিয়ার এবং 0.01 অ্যাম্পিয়ার হবে। ভালো একটা প্রশ্ন। তোমাকে বলছে যে শান্ট যুক্ত করার আগে গ্যালভানোমিটারের কারেন্ট ছিল 1 অ্যাম্পিয়ার, তার মানে এইটাই কিন্তু টোটাল কারেন্ট। বুঝছো ব্যাপারটা? বুঝছো? প্রথমে হচ্ছে শান্ট যুক্ত করো নাই, ওকে, প্রথমে কি করো নাই, শান্ট যুক্ত করো নাই, জাস্ট গ্যালভানোমিটার আছে। তাহলে টোটাল যে কারেন্টটা আসতেছে সেটা আমার বলা আছে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ওকে, এবার তুমি কি করছো, এবার শান্ট যুক্ত করে দিছো। এবার যদি তুমি শান্ট যুক্ত করো, এই 1 অ্যাম্পিয়ার কি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে বলো তো? এখানে একটা শান্ট আছে, এবার তো 1 অ্যাম্পিয়ার আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে না, তাহলে কি হবে, আসতেছিল তো 1 অ্যাম্পিয়ারই, ঠিক আছে, বাট তার একটা ছোট্ট অংশ যাবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, এবং সেটা তো আছে 0.01 অ্যাম্পিয়ার। তার মানে এইবার গ্যালভানোমিটারের কারেন্ট হচ্ছে 0.01 অ্যাম্পিয়ার। তাইলে শান্ট যুক্ত করার আগে গ্যালভানোমিটারের যে কারেন্ট সেটাই কিন্তু আমার টোটাল কারেন্ট, এটা আপনার বোঝা লাগবে। এতটুকু বুঝলে আর সমস্যা নাই। আর আমাদেরকে দিয়ে দিছে হচ্ছে গ্যালভানোমিটারের যে রোধ জি, সেইটা হচ্ছে 20 ওম। জিজ্ঞাসা করছে শান্টের রোধের মান কত হওয়া লাগবে। কেমনে বের করবা? তুমি গ্যালভানোমিটারের কারেন্টের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করো, কারেন্ট ডিভাইডার রুল। আই প্রাইম কত হবে বলো? আই প্রাইম হবে হচ্ছে এস ডিভাইডেড বাই এস প্লাস জি মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। সব মান দেওয়া আছে, আই প্রাইমের মান কত? 0.01, এখানে আছে হচ্ছে এস ডিভাইডেড বাই এস প্লাস জি মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট হচ্ছে 1। তাহলে এস প্লাস জি ইজ ইকুয়ালস টু 100 এস, তার মানে এস এর মান হবে হচ্ছে জি ডিভাইডেড বাই 99, তার মানে 20/99। এখান থেকে ক্যালকুলেট করো, 20/99 কত হয়? হয় হচ্ছে 0.202 ওম। ঠিক আছে, তার মানে এত মানের 0.202 ওম মানের রোধের একটা শান্ট আমাদের যুক্ত করতে হবে। 202 ওমের একটি শান্ট যুক্ত করতে হবে। ঠিক আছে, একটি শান্ট যুক্ত করতে হবে। সহজ একদম, পারবো না বলো তো? খুবই 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 সহজ। দেখেন, যদি বুঝে থাকেন শান্ট কমপ্লিট, মানে এর বাইরে থেকে কিছু আসবে না। ওকে, আর শান্ট যদি কমপ্লিট হয় আজকের ক্লাসটা আমি আর দীর্ঘায়িত করব না, কারণ রোজা রেখে আপনাদের জন্য ক্লাস করাটা একটু মানে কষ্টজনক হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কালকে একটু লম্বা ক্লাস করব, এতটুকু একটু সহ্য করে নেওয়া লাগবে। আজকের ক্লাসটা একদমই ছোট নিয়ে নিলাম, খুব বেশি বড় হয় না, মানে 1.5 ঘন্টার মতো হইতে পারে আর কি। সো পরবর্তী ক্লাসটাই হয়তো বা আমরা অ্যামিটার ভোল্টমিটার শেষ করে কিরশফের লর দিকে চলে যাব। ঠিক আছে, আমাদের কিন্তু চ্যাপ্টার প্রায় শেষ হয়ে গেল, আর কিন্তু খুব বেশি কিছু বাকি নাই, কারণ অ্যামিটার ভোল্টমিটার আর কিরশফের ল যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে, আচ্ছা অ্যামিটার ভোল্টমিটারের আগে হচ্ছে কিরশফের লর আগে হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজটা পড়া লাগবে। সেক্ষেত্রে হয়তো বা আমরা এটাও করতে পারি যে কালকের যে লেকচারটা সেখানে হচ্ছে আমরা অ্যামিটার পড়লাম, ভোল্টমিটার পড়লাম, আর হচ্ছে হুইটস্টোন ব্রিজটা শেষ করলাম, দেন হচ্ছে আমরা হয়তো বা কিরশফের লর দিয়ে যাইতে পারি। সো আমাদের মেইনলি বাকি আছে হচ্ছে এই 4টা জিনিসই, অ্যামিটার, ভোল্টমিটার, হুইটস্টোন ব্রিজ, আর হচ্ছে কিরশফের ল, আর হচ্ছে ওই যে ব্যাটারির প্যারালাল আর সিরিজ কম্বিনেশন। ওকে, সো এই 4টা পড়তে আসলে খুব বেশি সময় লাগবে না, এই 4টা জিনিস পড়তে বা 5টা জিনিস পড়তে। আর অ্যাডিশনাল কয়েকটা জিনিস আমি তোমাদেরকে পড়াবো যেগুলো তোমাদের প্র্যাকটিক্যালের মধ্যে আছে বাট তোমাদের এমসিকিউতে চলে আসে, অ্যাডমিশনেও আসে। পোস্ট অফিস বক্সের নাম শুনছো কিনা? যেমন এবার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে একটা এমসিকিউ আসছিল, পোস্ট অফিস বক্স কোন নীতি মেনে চলে? হুইটস্টোন ব্রিজের নীতি। এটা কিন্তু তোমরা পড়ো না, ঠিক আছে, কারণ এটা তোমাদের প্র্যাকটিক্যালের অংশ, তোমাদের বইয়ের লাস্টে দেওয়া আছে। কিন্তু এই যে ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসছে, তুমি কি এটা কমপ্লেন করতে পারবা? তুমি যে এখন একাডেমিকে পড়তেছো না, তোমার কি মনে হচ্ছে অ্যাডমিশনে যায় তুমি পড়বা? তুমি অ্যাডমিশনে যায় কয়টা নতুন জিনিস পড়বো আমাকে বলো তো? অ্যাডমিশনে তুমি সময় পাবো 4 মাস, সবাই খালি বলে যে ভাই অ্যাডমিশনে গিয়ে পড়বো, অ্যাডমিশনে গিয়ে পড়বো। তুমি অ্যাডমিশনে পড়বা কবে? তোমার সাবজেক্ট আছে 3টা বা 4টা, চ্যাপ্টার আছে কতগুলা চিন্তা করো তো। প্রত্যেকটা চ্যাপ্টারেই যখন আমি অ্যাডমিশনের জিনিস পড়াই তখন দেখো তো কতগুলা করে অ্যাডিশনাল জিনিস পড়ানো লাগে। এই প্রত্যেকটা অ্যাডিশনাল জিনিস প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা সাবজেক্টে পড়তে কতটুকু সময় লাগতে পারে চিন্তা করো। এর জন্য হচ্ছে একাডেমিক থেকেই কিছুটা টাচে রাখা লাগে। তুমি যদি এখন পুরোপুরি নাও পড়ো সমস্যা নেই, তুমি জেনে রাখো, তুমি দেখে রাখো। তোমার আমি বলতেছি না এখন বসে বসে সব অ্যাডমিশন কোয়েশ্চেন সলভ করো, আমি যতটুকু পড়াচ্ছি অ্যাটলিস্ট ফিজিক্সে ততটুকু পড়ো, অ্যাডমিশনে তোমার কোনো প্যারাই খাওয়া লাগবে না। এটা এখন বুঝতেছো না, এখন তোমরা আমার উপর রাগ করো যে ভাইয়া বেশি পড়ায়, ভাইয়া অনেক এক্সট্রা পড়ায় ফেলে। অ্যাডমিশনে গিয়ে না আমার কাছে শুক্রিয়াটা করা লাগবে, ঠিক আছে? যাই হোক, কিছু না বলি সমস্যা নাই। নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে রাতে, কিন্তু আমাদের ফার্স্ট পেপার ব্যাচেও ক্লাস আছে। ফার্স্ট পেপার ব্যাচে হচ্ছে আজকে আমরা প্রবাহী শুরু করে দিব, আমরা সান্দ্র বল নিয়ে পড়াশোনা করব আজকে রাতের ক্লাসে। এবং এটা কিন্তু শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, শর্ট সিলেবাসের বাইরের অংশ প্রথমবারের মতো আজকে আমাদের শুরু হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার ব্যাচে।
তাহলে দেখা হচ্ছে রাত আর একটা বার, রাত 10:30টার ক্লাসে, এবং আগামীকালও আপনাদের সাথে দেখা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচে। আগামীকাল আমরা অ্যামিটার, ভোল্টমিটার এবং হচ্ছে হুইটস্টোন ব্রিজ নিয়ে পড়াশোনা করব। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি, শুভ সন্ধ্যা, শুভ বিকেল, শুভ দুপুর, শুভ সকাল, যেটাই হোক। টাটা।